বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে। বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে। চষা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাটির কোন তরুণ কবি মৃত্যু দূতর ছয়াতে, মাটির কোন তরুণ কবি মৃত্যু দূতর ছন্দে। ধানের শীষে বোনা ছোটে, সকল ধারা ভেসে ওঠে। ধানের শীষে বোনা ছোটে, সকল ধারা ভেসে ওঠে। অগ্রাণীর সোনার নদী, পূর্ণিমার চন্দ্রে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। মাঝে মাঝে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। অসাধারণ বিপদ। নমস্কার। ভালো লাগলো তোমার গান। উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের আমরা মনভাসী পক্ষ থেকে একটা বিষয় রাখা হয়েছে, কৃষক আন্দোলন ও ফ্যাসিবাদের স্বরূপ। আসলে ফ্যাসিবাদের স্বরূপ কেমন বা তার চেহারা সবসময় নানান ভাবে পাল্টে গেছে। আমরা প্রথম জানি যে ফ্যাসিবাদ মানে টোটালিটেরিয়ান, অথরিটেরিয়ান, একটা ওয়ান পার্টি স্টেট, এরকম একটা। কিন্তু যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বা বলতে পারি আমরা, আমাদের মনে হচ্ছে ভারতবর্ষের যে গণতান্ত্রিক একটা ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল, সেটা ক্রমে পরিবর্তন হচ্ছে। এবং তার ফলে তার নানান উদাহরণ দেওয়া যেতে পারে। কিন্তু আজ আমাদের আলোচনা আমরা মূলত বর্তমান পরিবর্তিত কৃষি বিল এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং কোভিড পরিস্থিতির পর কোথায় আমরা অ্যাকচুয়ালি অবস্থান করছি, এই বিষয়ের উপর মূলত হবে। আমরা জানি যে ভারত সরকার 3টি নতুন কৃষি আইন পাশ করেছে। একটা হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড এন্ড কমার্স প্রমোশন এন্ড ফ্যাসিলিটেশন বিল 2020। কৃষকের, এটা হচ্ছে কৃষি পণ্যের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও সংরক্ষণের জন্য। আরেকটি হলো Farmer Empowerment and Protection Agreement of Price and Assurance and Farm Services Bill 2020। এটা নামের থেকে বোঝাই যায়, বলা হচ্ছে যে ক্ষমতায়ন, কৃষকের ক্ষমতায়ন ও সুরক্ষা, কিন্তু দাম এবং সুনিশ্চিত ও কৃষিকাজ সুনিশ্চিত করার একটা প্ল্যানিং। কিন্তু কথাটার মধ্যে যথেষ্ট এর মধ্যে অনেকটাই একটা ডাউট লুকিয়ে থাকছে সবার মধ্যে। আর এটা ছাড়া আরেকটি হলো অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত সংশোধনী আইন, এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল। প্রথম আইনটির ফলে এখন কোনো ব্যক্তি বা কোম্পানি কৃষকের সঙ্গে ব্যক্তিগত স্তরে কৃষি পণ্য কেনার চুক্তি করতে পারে। আর দ্বিতীয়, এর ফলে সরকারের প্রচার অনুসারে এরপর হচ্ছে যে দ্বিতীয় আইনটা সরকারের প্রচার অনুসারে মুখ্য উদ্দেশ্য হচ্ছে মান্ডি প্রথার গুরুত্ব কমানো। কিন্তু এখন মান্ডির বাইরে কৃষি পণ্য বিক্রি করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। কৃষকের থেকে কৃষি বিপণন কোম্পানিগুলো সরাসরি পণ্য কেনার ব্যবস্থা হবে। সরকারের দাবি এতে কৃষকের লাভ হবে, কারণ ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। কিন্তু আমরা সকলেই জানি যে এই জিনিসগুলো সবটাই আসলে খানিকটা বানানো, খানিকটা
তৈরি করে অন্যভাবে বলা হচ্ছে। সব তার চেয়েও বড় ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে তৃতীয় আইনটির ফলে খাদ্য, শস্য, ডাল, তেল, বীজ, আলু, পেঁয়াজ জাতীয় অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। তালিকা বর্জিত করার ফলে এই পণ্যগুলি মজুতের কোনো সীমা, আইনের সীমা থাকবে না, এরা যে যতটা খুশি মজুত করতে পারে। সরকারের বক্তব্য, মান্ডি ব্যবস্থায় এমনিতেই 50% কম শস্য কেনা হতো, কিন্তু এই ব্যবস্থার গুরুত্ব অল্প কয়েকটি উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে ছিল এবং তারাই মেইনলি আজকে আন্দোলনগুলো সামনে রয়েছে। কিন্তু উদারীকরণের ফলে কৃষিক্ষেত্রে পুঁজি বিনিয়োগ উৎসাহিত হবে, এই কথাটা একদম ভুল। আসলে একটা অন্য ছবি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু একটা ছোট্ট কথা বলি যে এই উদারীকরণের এই প্রসেসটা অনেকদিন হলো শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা প্রতিবেশী দেশগুলোর থেকে অনেকটা পিছিয়ে আছি। অনেক অর্থনীতিবিদের মতে ভারতে উদারীকরণের ফলে প্রতিযোগিতা না বেড়ে তা একটা নতুন ধরনের পুঁজিবাদের জন্ম দিয়েছে। সেটাকে বলা হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম বা মিত্র পুঁজিবাদ। তো এখন সেটা থেকে আমরা দেখেছি যে এতে যেটা হয়েছে যে মুকেশ আম্বানির মতন যারা এই গ্রুপটা, তারা 2014 থেকে 2019-এর মধ্যে এদের ধন সম্পদ দ্বিগুণ হয়েছে। আর এতে আম্বানি, শুধু আম্বানি নয়, এমনকি আমি দেখেছি যে আমাদের যারা আছে, এই রামদেব বাবারও তার আদানির 4 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং রামদেব বাবার মতন লোকও, হ্যাঁ, তার প্রচুর প্রফিট হয়েছে। আমাদের বেকারের হার, কিন্তু বেকারত্বের হার 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। আর অসংগঠিত শ্রমিক এবং অনিয়মিত কাজ করে যারা খাটে সেই শ্রমিকের সংখ্যা 85% হয়ে গেছে। এরই একাংশ অতিমারির সময় শত শত মাইল হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেছে, কেউ রাস্তায় মারা গেছে, কেউ ট্রেনে কাটা পড়েছে, কেউ না খেয়ে মরেছে। যাই হোক, আজ আমাদের সামনে এইগুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে অনেক গুণীজন উপস্থিত হয়েছে। আছেন শ্রী হাসমাত জালাল। উনি একজন বড় কবি তো বটেনই, বড় মাপের আবৃত্তিকার। সবচেয়ে বড় পরিচয় হলো উনি সমাজের সংবেদনশীল মানুষদের মধ্যে একজন। ওনার দীর্ঘ কর্মজীবন এয়ারফোর্সের চাকরির সুবাদে উনি ভারতবর্ষের নানান জায়গায় নানা সমস্ত সমাজে পরিচিত হয়েছেন এবং তার কবিতার মধ্যে আমরা তার পরিচয় পাই। উনি যা হোক, আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার সে মানুষটা, তার সংবেদনশীল মন এবং তার ধর্ম বিষয়ে তার চিন্তা ভাবনা, তার উদার চিন্তা ভাবনা। নমস্কার, আপনি থাকুন। আরেকজন যিনি উপস্থিত আছে তিনি হলেন শ্রী বিশ্বনাথ দাশগুপ্ত। তিনি টেলিগ্রাফ ইন স্কুলস এর ওখানকার এডিট ইনচার্জ, ক্রিয়েটিভ হেড। উনি একজন পেন্টার, গ্রাফিক ডিজাইনার, কিন্তু এগুলো অনেক কম বলা হলো। উনি একজন বড় মাপের শিক্ষক এবং শিশু মনের বিকাশ ঘটানোর জন্য ওনার নানাবিধ নিরলস প্রয়াস আমরা সারা বছর ধরে নানান কিছু দেখতে পাই। তার চেয়েও বড় কথা, উনিও একজন সমাজসেবী এবং প্রতিবাদী মানুষ। প্রণাম আপনাকে বিশ্বনাথ বাবু। আমরা মনভাসীর তরফ থেকে আপনাকে সম্মান জানাই। সবশেষে যার সাথে আলাপ করাবো, আসলে তার সঙ্গে আলাপ করাবার কোনো প্রয়োজন নেই এখন, তার কারণ তিনি বরাবরই সকলের সামনেই ছিলেন, কিন্তু আশ্চর্যভাবে অত্যন্ত সাধারণ মানুষের সঙ্গেও এখন তিনি প্রায় দেবদূতের মতন নিজেকে প্রতিষ্ঠা করেছেন। যখন কোভিড-19 পরিস্থিতি, ওই অতিমারির সময় আমরা সবাই একটা অসহায় অন্ধকারে ডুবে যাচ্ছিলাম,
বহু মানুষ যাদের প্রচুর কিছু রোগ, স্পেশালি আমরা জানি ক্যান্সার বা কিডনির মতন রোগ যেগুলো ক্রনিক ডিজিজ, সেগুলো অত্যন্ত অবহেলিত হয়েছিল। সেই সময় উনি একটা অদ্ভুত ভাবে কোনো কোভিড কোনো রোগীকে না ফিরিয়ে দিয়ে প্রায় নিখরচায় 50 টাকার বিনিময়ে একটা বিরাট ডায়ালিসিসের পেশেন্ট, কিডনি পেশেন্টদের ডায়ালিসিসের ব্যবস্থা করেছিলেন। এছাড়াও ওনার এই একটা এমন পরিস্থিতি, অর্থাৎ যেখানে চিকিৎসারও বাণিজ্যিকরণ সাংঘাতিক ভাবে প্রেজেন্ট, সেই জামানায় উনি একটা সমন সংস্থার ব্যবস্থা করেন, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের অত্যন্ত সম্মানের সঙ্গে এবং সঠিকভাবে চিকিৎসা হবে। প্রণাম আপনাকে ডক্টর ফুয়াদ হালিম। আমি আপনাকেই প্রথম অনুরোধ করব এই বিষয়ে কিছু বলতে। আমাদের আজকের বিষয়টা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের স্বরূপ এবং কৃষক আন্দোলন। আজকের যে আপনারা টপিক বাছাই করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, এবং আজকে ভারতবর্ষের মানুষের সামনে যেইভাবে ফ্যাসিবাদী আক্রমণ চলে আসছে, সেই আক্রমণের চেহারা আরো বেশি বেশি করে আমরা এই কোভিড-19 সংকটের মধ্যে আরো প্রকটভাবে উপলব্ধি করতে পারছি। স্বাভাবিকভাবে আমাদেরকে যদি আলোচনা শুরু করতে হয়, তাহলে আমাদেরকে একটু স্মরণ করতে হবে যে আজকের ফ্যাসিবাদ এবং পুরাতন দিনে যে ফ্যাসিবাদ আছে তার মধ্যে যোগসূত্র এবং তার মধ্যে যে ভিন্নতা। আপনি দেখবেন যে বর্তমান পুরো পৃথিবীব্যাপী যে দক্ষিণপন্থী হাওয়া চলছে, সেই দক্ষিণপন্থী হাওয়ার মধ্যে যারা মূল হচ্ছে গবেষণাকার, যারা গবেষণা করেন, তারা পুরাতন ফ্যাসিবাদ নিয়ে কতগুলো প্রশ্ন নিয়ে বিচলিত ছিলেন, এবং ওই প্রশ্নর প্রেক্ষাপটে দাঁড়িয়ে হচ্ছে আধুনিক যুগের ফ্যাসিবাদের কতগুলো মৌলিক চরিত্র সেটার বহিঃপ্রকাশ ঘটেছে। তারপরে ভারতবর্ষের বিশেষ পরিস্থিতির মধ্যে আসবো। বর্তমানে ফ্যাসিবাদের যারা গবেষক, তারা পুরাতন ফ্যাসিবাদের যে পতনের পরে তার দ্রুততার সঙ্গে গোটা ইউরোপের মধ্যে তাদের দর্শনের ধূলিসাৎ হয়ে যাওয়া, এই প্রশ্নটা তাদেরকে সাংঘাতিকভাবে বিচলিত করেছে। যেই দর্শন জার্মানি, ইটালি এবং তারপরে তাদের হচ্ছে দ্বিতীয় বিশ্বের যুদ্ধের হচ্ছে প্রথমের দিকে হচ্ছে পৃথিবীর একটা উন্নয়নশীল দেশগুলোকে তারা হচ্ছে দখল করেছিল, সেই দর্শনটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পতনের পরে প্রায় 6 থেকে 8 মাসের মধ্যে সাধারণ মানুষ যারা এই দর্শনকে সমর্থন করেছিলেন তাদের মন থেকে একেবারে মুছে যায়। এবং এই গবেষণা করার মধ্যে থেকে আধুনিক ফ্যাসিবাদ দুটো হচ্ছে তারা কনক্লুশনে আসে। প্রথম কনক্লুশন ওরা যেটা বোঝে এবং তারা নিজস্বভাবে তারা সিদ্ধান্ত করে যে জায়গাটা এসছে, যে পুরাতন ফ্যাসিবাদ তাদের গঠনের দিক থেকে, মানে দ্বিতীয় বিশ্বের যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে তারা যখন হচ্ছে মানুষের কাছে হাজির হচ্ছেন, তারা মানুষের কাছ থেকে সমর্থন চাইছেন, তারা বিজ্ঞানকে একটা বড় হাতিয়ার করেছিলেন। এবং দ্বিতীয় যেটা ওরা বুঝলেন যে এই জার্মান সোসাইটি যখন ফ্যাসিবাদের অধীনে আছে, ইটালি সোসাইটি যখন ফ্যাসিবাদের অধীনে আছেন, তখন তারা ফ্যাসিবাদের সঙ্গে কতগুলো সমাজতান্ত্রিক আইডিয়া গুলো হচ্ছে আংশিকভাবে তার সঙ্গে তারা যুক্ত করলেন। এবং ফ্যাসিবাদের প্রথম ক্ষমতা আসার পরে তারা কিন্তু এই দুটো দেশের মধ্যে কতগুলো মৌলিক যে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকে সমাধানের দিক থেকে সমাজকে একটু সাজানোর চেষ্টা করেছিলেন আংশিকভাবে। এটা হচ্ছে ওদের জনসমর্থনটা বাড়ায়, কিন্তু এর মধ্যে ওদের হচ্ছে ধূলিসাৎ হয়ে যাওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছে শেষ হয়ে যায়, তখন হচ্ছে এই যে বেকারত্ব, এই যে স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে থাকা উচিত সমস্ত মানুষের কাছে, এই যে শিক্ষা হচ্ছে সবার কাছে হচ্ছে একটা অধিকার হিসেবে পৌঁছে যায়, এই যে আংশিকভাবে তারা হচ্ছে যখন ফ্যাসিবাদ গঠন করছিলেন, তখন এই আলোচনা যারা সমাজের মধ্যে করলেন, এর মধ্যে থেকে হচ্ছে যে চেতনাটা হচ্ছে জেগেছিল এই দেশগুলোর মধ্যে, এই চেতনার উপরে দাঁড়িয়ে হচ্ছে ফ্যাসিবাদের যখন সার্বিক মূল্যায়ন হয় জার্মানি এবং হচ্ছে ইটালিতে, তখন সাধারণ মানুষ হচ্ছে তাকে প্রত্যাখ্যান করতে হচ্ছে বিন্দুমাত্র সময় নেয়নি। এবং যেহেতু বিজ্ঞান,
হিটলার হচ্ছে সব থেকে আধুনিক হচ্ছে বিজ্ঞানকে ব্যবহার করেছিল, তার হচ্ছে অস্ত্র কারখানা এবং হচ্ছে তার হচ্ছে বিকৃতি রূপ আমরা দেখলাম কিভাবে মেডিকেল সায়েন্সকে বিকৃত ভাবে তারা হচ্ছে গবেষণা করলেন, কিন্তু বিজ্ঞানটাকে একটা হাতিয়ার হিসেবে তারা প্রয়োগ করার চেষ্টা করলেন। এখান থেকে এই উপাদানগুলো আজকে দাঁড়িয়ে আধুনিক যুগের হচ্ছে যারা প্রতিবাদী ভাবনা চিন্তা করেন, তারা এখান থেকে হচ্ছে এই মানে বড় প্রশ্নর উত্তর নিজেদের কাছে দিয়েছে। ফলে আজকে আপনি যদি দেখেন পৃথিবীব্যাপী দক্ষিণপন্থী যে ভাবনা চিন্তা আছে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে, তারা একেবারে হচ্ছে বিজ্ঞান বহির্ভূত, তারা বিজ্ঞানের ধারে কাছে যেতে চায় না। নরেন্দ্র মোদী হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে গিয়ে বললেন যে হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জারির নমুনা হচ্ছে হচ্ছে ভগবান গণেশ, এবং আমাদের ভারতবর্ষের নিজস্ব সভ্যতা, যেখানে হচ্ছে সুশ্রুত সমিতা, যিনি হচ্ছে প্লাস্টিক সার্জারির হচ্ছে ফাদার হিসেবে গণ্য করা হয় পৃথিবীব্যাপী। আপনি আমেরিকা চলে যান, ইংল্যান্ড চলে যান, প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে আপনি দেখবেন সুশ্রুতের ছবি ওখানে লাগানো আছে। ইজ নট এজ দি ফাদার অফ প্লাস্টিক সার্জারি। সুশ্রুত সমিতাতে হচ্ছে গণেশকে, ভগবান গণেশকে হচ্ছে প্লাস্টিক সার্জারি নমুনা হিসেবে কিন্তু উল্লেখ করা নেই। ফলে ভারতবর্ষের হচ্ছে নিজস্ব সভ্যতাকে উল্লঙ্ঘন করে দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখে দিলেন। মানে বিজ্ঞানটাকে কত দূরে রাখতে হবে, কেন বিজ্ঞান যদি চেতনা বাড়ে, বিজ্ঞান মানসিকতা যদি বাড়ে, তাহলে হচ্ছে ফ্যাসিবাদের হচ্ছে দীর্ঘমেয়াদী গঠন করে রাখার যে সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে পুরাতন ফ্যাসিবাদের অভিজ্ঞতার মধ্যে থেকে আধুনিক ফ্যাসিবাদ কতগুলো শিক্ষা গ্রহণ করেছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে এই যে চাকরির বিষয়টা, এই যে স্বাস্থ্যের বিষয়টা, এই যে শিক্ষার বিষয়টা, যেগুলো হচ্ছে কিছুটা আংশিক ভাবে হচ্ছে হিটলার এবং মুসোলিনি তাদের হচ্ছে মানে সোশ্যালিজমের যেই বিকৃত রূপের মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছে, সেইগুলো তারা মর্যাদা দিয়েছিলেন, তার ধারে কাছে হচ্ছে আজকের আধুনিক যুগের লোকজন যেতে চাইছে না। সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষে আপনি যে গুরুত্বপূর্ণ কথা বললে যে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোটা প্রায় হচ্ছে মানে অবলুপ্ত হতে চলেছে, এখানে দাঁড়িয়ে আমরা যদি আলোচনাটাকে কৃষকদের সঙ্গে যদি আমরা মনে করি, তাহলে স্বাধীনতার আগে আমাদের ভারতবর্ষের মধ্যে যে জমিদারি ব্যবস্থা ছিল, যে জাগিরদারি ব্যবস্থা ছিল ইংরেজ আমলে, সেই ব্যবস্থার মধ্যে থেকে হচ্ছে ভারতবর্ষের চাষিদের হচ্ছে জমির সঙ্গে যে সম্পর্ক হবে এবং সেই জমির মধ্যে কি ওরা চাষ করবে, এই প্রেক্ষাপটটা যদি এতে স্বাধীনতা সংগ্রামের মধ্যে থেকে যদি প্রশ্ন করা হয় একজন চাষির কাছে স্বাধীনতার মানেটা কি ছিল, একটা চাষির কাছে হচ্ছে ভারতবর্ষের প্রেক্ষাপটে হচ্ছে স্বাধীনতার মানে ছিল তার সম্পর্ক যেটা থাকবে জমির সাথে, তার মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। এবং এই আলোচনাটা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে হচ্ছে রিফ্লেক্টেড হলো। কোন রাজ্য করলো কি করলো না সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রেক্ষাপটটা ছিল যে ভারতবর্ষের, নতুন ভারতবর্ষের মধ্যে হচ্ছে জমির সঙ্গে চাষির হচ্ছে সম্পর্ক, সেটা হচ্ছে বৃহৎ পুঁজি থেকে বেরিয়ে এসে, জমিদারি ব্যবস্থা থেকে বেরিয়ে আসে হচ্ছে সাধারণ যে চাষি আছে তার কাছে আমরা এই অধিকারটা দিয়ে দেব। তার মানেটা কি আছে, জমির মালিকানা হচ্ছে সাধারণ মানুষের কাছে থাকবে, যারা চাষ করবে, যার লাঙল তার হচ্ছে জমির সে মালিক হবে, এবং লাঙল যার জমি তার, এবং যে উনি যে চাষটা করবেন সেই সিদ্ধান্ত উনি হচ্ছে নেবেন, এখানে কি ফসল টসল উনি করবেন, এবং ফসল তোলার পরে তার উপরে মালিকানার সম্পর্কটা চাষির থাকবে। এই জায়গাটা হচ্ছে, এই আইনটা হচ্ছে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিচ্ছে, এবং এখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের আলোচনার সূত্রপাতটা হয়েছে। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ঠিক। এখন আপনি যদি নরেন্দ্র মোদীর হচ্ছে গণতান্ত্রিক ইতিহাস যদি একটু সংক্ষেপে দেখেন, তাহলে আপনি দেখবেন উনি যেই দিন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই বছর থেকে শেষ অবধি গুজরাটের অ্যাসেম্বলি মাত্র 30 দিন প্রতি বছর হচ্ছে অধিবেশনে বসেছে। আমাদের সংবিধানে ন্যূনতম 30 দিন যদি হচ্ছে বিধানসভা না বসে, তাহলে সাংবিধানিক ভিত্তি নেই সেই বিধানসভার অস্তিত্ব রাখার। ফলে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী হচ্ছে এই যে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোকে কি করে আন্ডারমাইন করতে শুরু করেছে, তার প্রথম দিন উনি মুখ্যমন্ত্রী হওয়া থেকে উনি শুরু করেছিলেন। ফলে গুজরাটের মধ্যে, যেখানে হচ্ছে অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সে এটা গৃহীত আছে এবং সংবিধানের মধ্যে বারবার উল্লেখিত আছে যে 30 দিন হচ্ছে বছরে যদি বিধানসভা বসে,
এটা হচ্ছে কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট ফর এক্সিস্টেন্স, কিন্তু এটা হচ্ছে নট দি রিকোয়ার্ড প্র্যাকটিস ফর ইস্টাবলিশ ডেমোক্রেসি। মানে আপনাকে গণতন্ত্র যদি সম্প্রসারিত করতে হয়, একটা সাধারণ মানুষ যখন একটা লোককে ভোট দিয়ে এমএলএ করে বিধানসভায় পাঠাচ্ছে, এমপি করে হচ্ছে লোকসভায় পাঠাচ্ছে, তাহলে সেই মানুষের প্রত্যাশা আছে যে ওর এমএলএ হচ্ছে আইনসভার মধ্যে ওর বিষয় এবং ওর দাবিগুলো হচ্ছে সেখানে প্রকাশিত করবে, এবং এর জন্যই ভোট। ফলে ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো যেটা আছে, তার মর্মবস্তু হলো যে একটা লোক ভোট দিল এবং তার মত হচ্ছে আইনসভার মধ্যে হচ্ছে প্রকাশিত হয়। এই যে নরেন্দ্র মোদীর হচ্ছে প্র্যাকটিস, যে উনি হচ্ছেন আইনসভা হচ্ছে গুজরাটে 30 দিনের বেশি বসাননি, যেখানে বিজেপি নির্বাচিত এমএলএ তাদের হচ্ছে ভোটারদের কথাও আইনসভায় বলতে পারেননি। এখান থেকেই হচ্ছে ওনার বিহেভিয়ারাল প্র্যাকটিসের একটা আমাদের আন্দাজ করতে হবে। এরপরে যদি আমরা কৃষকদের আইনের সম্বন্ধে আমরা স্পেসিফিকলি কথা বলি, আমরা জানি যে ভারতবর্ষের কোনো আইন হচ্ছে প্রণয়ন হওয়ার আগে তার কতগুলো হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা আইন প্রণয়ন করি। সর্বপ্রথম আছে, আইনটা হচ্ছে প্রণয়ন করার আগে একটা বিজ্ঞাপন করা হয় খবরের কাগজের মধ্যে। এটা আমাদের হচ্ছে রীতি, এর কোনো নীতির জায়গা নেই, সংবিধান কোথাও লেখা নেই, কিন্তু আমাদের অতীতে যে অভ্যেসের মধ্যে আমরা একটা রীতি তৈরি করেছি, যে যখনই সরকার একটা আইন হচ্ছে প্রণয়ন করেন, একটা হচ্ছে খবরের কাগজে বিজ্ঞাপন বেরোয় এবং সেই বিজ্ঞাপনে আবেদন করা হয় যে আইনসভা তো আইন প্রণয়ন করবে, কিন্তু প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে এই আইনের সম্বন্ধে তার বক্তব্য রাখা। আমরা দেখলাম এই যে কৃষকদের সম্বন্ধে যে 3টি আইন করা হয়েছে, এই রীতি হচ্ছে এই রীতিটা পালন করা হয়নি। দ্বিতীয় যেটা রীতি হচ্ছে সেটা হলো, আপনি ধরুন হচ্ছে লোকসভার মধ্যে প্রায় 540 জন এমপি আছে, এবং 540 জন এমপি প্রত্যেকটা বিভাগীয় আইন নিয়ে হচ্ছে ডিপলি গবেষণা করে তার বক্তব্য রাখতে পারে না। ফলে পার্লামেন্টারি প্র্যাকটিস হচ্ছে, যেটা কেরল থেকে শুরু হয়েছে, কেরল বিধানসভায় শুরু হয়ে তারপরে পশ্চিম বাংলায় সেটা আরো সম্প্রসারিত হয়, এবং যেটা পরে লোকসভাতে গঠন হয়, যে 540 জন হচ্ছে নিবিড় ভাবে একটা হচ্ছে বিভাগীয় আইন নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ না করতে পারলে, তাহলে সেই বিভাগের একটা হচ্ছে সাবজেক্ট কমিটি করা হবে, অথবা সেই আইনকে কেন্দ্র করে একটা সিলেক্ট কমিটি করা হবে। প্রত্যেকটা দলের প্রতিনিধি হচ্ছে সেই কমিটিতে থাকবে। তারা কিন্তু সেই আইন নিয়ে হচ্ছে ছোট ঘরে বসে সিলেক্ট কমিটি, সাবজেক্ট কমিটি মিটিং করে সে আইনের গভীরে আলোচনা করে তারা কিন্তু এই আইনের সম্বন্ধে তাদের মতামত দেবে। আমরা দেখলাম যে এই যে কৃষি বিলের ক্ষেত্রে এই সিলেক্ট কমিটি অথবা সাবজেক্ট কমিটি, এই রীতিটা হচ্ছে উল্লঙ্ঘিত হলো। 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, যেটা সুপ্রিম কোর্টের পরামর্শের জন্য আমরা অপেক্ষা করছি, রায়ের জন্য অপেক্ষা করছি, যে যখন হচ্ছে এই বিলটা পেশ হয় রাজ্যসভায়, তখন হচ্ছে আমাদের নির্বাচিত প্রতিনিধি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বাইক্যামেরাল সিস্টেমের মধ্যে রাজ্যসভাতে হচ্ছে যে আইনটাকে প্লেস করা হলো, তার মধ্যে যে ডিভিশন একটা ডাকা হয়েছিল, যে ভোটের মাধ্যমে হচ্ছে বিলটা অথবা আইনটা প্রণয়ন হবে, এই জায়গাটা উল্লঙ্ঘিত হয়েছে। ফলে আমাদের ডেমোক্রেটিক সেটআপ, একটা বিল পাস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে একেবারে উপেক্ষা করে এই আইনগুলো হচ্ছে পাস করা হয়েছে। আইনের অভ্যন্তরীণ বিষয়গুলো হচ্ছে আশা করছি পরবর্তী বক্তৃতা বা যারা বক্তারা আছেন তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। আমি হচ্ছে গণতান্ত্রিক যে রীতিনীতি, আপনি যে হচ্ছে ওপেনিং স্টেটমেন্টে বললেন যে নরেন্দ্র মোদীর হচ্ছে ব্যবহারের মধ্যে যে আমাদের যে গণতান্ত্রিক যে পরিকাঠামো সংবিধানের মধ্যে আছে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কৃষকদের সম্বন্ধে 3টে আইন প্রণয়ন করতে গিয়ে উনি কিন্তু একেবারে প্রতিষ্ঠিত করে দিলেন যে একদিকে হচ্ছে ফ্যাসিবাদীর হচ্ছে নতুন চেহারা, অন্যদিকে হচ্ছে আমাদের সংবিধানকে একেবারে হচ্ছে তোয়াক্কা না করা, তার মধ্যে থেকে এই আইনটাকে বুলডোজ করে বেরিয়ে আসা, এবং এর সামনে দাঁড়িয়ে কৃষকরা একটা অভিনব আন্দোলন তৈরি করেছে, এবং এই আন্দোলনের সামনে সরকারকে ইতিমধ্যেই দুটো বিষয় হচ্ছে মাথা নিচু করে গ্রহণ করতে হয়েছে, আরো দুটো বিষয় নিয়ে হচ্ছে 4 তারিখে আলোচনা হবে। এই সংক্ষিপ্ত আপনার যে বক্তব্য আছে, ইন্ট্রোডাকশন, আমি আমার বক্তব্য রেখে এখানে শেষ করছি। বাকি বক্তাদের বিষয়গুলো আপনি লিড করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার বাবু। এবার আমি অনুরোধ করব বিশ্বনাথ বাবুকে এই বিষয়ে কিছু বলতে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে। ক্লিয়ারলি? ধন্যবাদ নীলাঞ্জনাদি, আর ধন্যবাদ ডক্টর হালিম, আপনি যেটুকু জরুরি বলার সেটুকু বলেই দিয়েছেন।
আহ, যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে জার্মানিতে যখন ফ্যাসিবাদ এসেছিল, হিটলার এবং তার ক্রোনি যারা এবং মুসোলিনি যারা, তারা বিজ্ঞানকে একটা খুব বড় জায়গা দিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। জায়গা এই জন্যই বিজ্ঞানকে দিয়েছিল, তার কারণ ইউরোপের যে সমাজ, সে সমাজের কাছে কিন্তু সে সমাজ অনেক শিক্ষিত সমাজ, শিক্ষার ভাগ অনেক বেশি, শিক্ষিত লোকজন সেখানে অনেক বেশি। সেখানে কিন্তু কোনো অংবং ভড়ংবাজি বললে তারা কোনো একটা নূতন ইজম বা নূতন একটা মত এবং পথের কথা বিশ্বাস করবে না। তাই জন্যই হিটলারকে খুব সুপরিকল্পিতভাবে বিজ্ঞানের, জেনেটিক্সের, জেনোমিক্সের বিভিন্ন রকমের তথ্য এবং তথ্যকে বিকৃত করে তাকে নানা রকমভাবে টুইস্ট করে জনসাধারণের কাছে উপস্থিত করতে হয়েছিল। তবেই একটা ওরকম শিক্ষিত, ওরকম উচ্চ শিক্ষিত জার্মান জাত, যাদের টেকনোলজিক্যাল সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট অর্ডার সারা পৃথিবীর মধ্যে, তারা কিন্তু ওই বিজ্ঞানের সাহায্যটা হিটলার নিয়েছিলেন বলেই কিন্তু তারা ওই ভড়ংটাতে বিশ্বাস করে গিয়েছিল, যে যেটা হিটলার করতে চেয়েছিলেন, যে পুরো দোষটাই উনি ইহুদিদের উপর চাপিয়ে দিলেন। যে জার্মানির এত যে প্রচন্ড রকমের অর্থনৈতিক দুরবস্থা, ব্যবসায়িক দুরবস্থা, সবকিছু দুরবস্থা, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী হিটলার, তার জন্য দায়ী ইহুদিরা। এখন সেই ইহুদিদের উপর করতে গিয়ে ইহুদিরা কেন দায়ী সেটা বলতে গিয়ে উনি ওই বিজ্ঞানের সম্বন্ধে জেনেটিক্স নিয়ে সেই পিওর ব্লাডের, এরিয়ান ব্লাডের কথা বলে তিনি জার্মান এবং সমস্ত ইউরোপের বিভিন্ন যারা জার্মান, এছাড়াও অস্ট্রিয়ান, হাঙ্গেরিয়ান, পুলিশ যারা সবাই ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদের সবাইকে, ইটালিয়ান সবাইকে তিনি বিশ্বাস করিয়ে দিলেন সেই জিনিসটা। কিন্তু এই যে যেটাই হচ্ছে সেটা আমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে যে ভারত ফ্যাসিবাদের যারা মূল প্রবক্তা, ফ্যাসিবাদের যারা মূল অথরিটেরিয়ান শাসক, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চান, তাদের মূল ইচ্ছেটা, প্রসেসটা হতে পারে, কিন্তু তাদের প্রসেসটা কিন্তু আলাদা। সেটা কিন্তু দেশভিত্তিক এবং কালভিত্তিক অনুযায়ী তারা চেঞ্জ করেন। আজকে ভারতবর্ষের মধ্যে একটা প্রধানত ধর্মপ্রধান দেশ, যেখানে হিন্দুদের একটা সংখ্যাগরিষ্ঠতা আছে এবং যেখানে ভারতীয় বিভিন্ন ধরনের বেদ, পুরাণ, নানা ধরনের বিষয়ের উপর একটা অগাধ একটা বিশ্বাস এবং কিছুটা অন্ধবিশ্বাস, সেই বিশ্বাস আছে। সেইখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু এখনো দুর্ভাগ্যবশত স্বাধীনতার ৭৫-৮০ বছর হয়ে গেল প্রায়, তারপরেও শিক্ষার প্রসার একদম হয়নি। অশিক্ষা এবং কুশিক্ষা, অন্ধশিক্ষা এবং অন্ধবিশ্বাসের, কুসংস্কারের প্রসার এবং প্রচার সর্বত্র। সেই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মোদি কিন্তু একদম ঠিক কাজ করেছেন। মোদির দিক দিয়ে মোদি ঠিক কাজ করেছেন, যে মোদি কিন্তু বিজ্ঞানের দিকে যেতে চাননি। কারণ ডক্টর হালিম যেটা বললেন একদম ঠিক কথা বললেন। এইখানে যদি উনি বিজ্ঞানের দিকে যেতেন, তাহলে আজকে এই সোশ্যাল মিডিয়া এবং সব মিলিয়ে গ্লোবালাইজড এই যে একটা পৃথিবীটা যতটা ছোট হয়ে এসেছে, মানুষ মানুষের সঙ্গে অনেক তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারছে, সেখানে কিন্তু যদি উনি বিজ্ঞানের কথা বলতে চাইতেন, তাহলে কিন্তু তার ওই যুক্তিগুলো ধোপে টিকত না। তাই জন্য তিনি চাইলেন যে যতটা বিজ্ঞান থেকে দূরে সরে যাওয়া যায়, যতটা আজগুবি ভড়ংবাজির কথা বলা যায়, যতটা অন্ধবিশ্বাস, কুসংস্কার কথা বলা যায়, সেগুলো ডিপলি রুটেড ইনটু আমাদের তথাকথিত মানে হিন্দুত্ববাদীদের মতো অনুসারে যেটা ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে অনুসারী, এই কথা যত বেশি বলা যায় তত সুবিধে, তত সাধারণ মানুষকে, এখানকার মাসকে তত তাড়াতাড়ি ওই ভরমটাকে খাইয়ে দেওয়া যাবে। এখন সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু আজকে নরেন্দ্র মোদীর দল এবং আরএসএস এর দল, তারা কিন্তু আজকে এইখানে ভারতবর্ষে ফ্যাসিবাদকে নিয়ে নেমেছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে এই যে আজকে ফ্যাসিবাদী যারা ভারতবর্ষ শাসন করছে,
তারা কিন্তু একদিনে হাওয়াতে আসেনি। তারা আজকে যে এই সমস্ত জেনারেশনটা তৈরি হয়েছে, আজকে কিন্তু নরেন্দ্র মোদী বিজেপির ভোটের সংখ্যা যথেষ্ট আছে। আজকে কিন্তু এখন তার মধ্যে নানা ধরনের ইলেকশনের কারচুপি থাকতে পারে, সেই জিনিসগুলো নিয়ে, টেকনিক্যাল জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি না। ভারতবর্ষে যে এতগুলো ইলেকশন বিজেপির লোকজন জিতছে, এতগুলো লোক যে বিজেপিকে সাপোর্ট করছে, সেইগুলো কিন্তু খুব ভালো করে একটু বোঝা দরকার। এই যে একটা জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশনটা কিন্তু আজকে হাওয়া থেকে উড়ে এসে পড়েনি। এই জেনারেশনটা যে একটা ব্রেন ওয়াশ জেনারেশন, যারা খুব গর্বের সঙ্গে বলছে মোদি হয় তো মুমকিন হয়, যারা থালাবাটি বাজিয়ে খুব গর্বের সঙ্গে, উচ্চশিক্ষিত লোকজন থালাবাটি বাজিয়ে গর্বের সঙ্গে বলছে যা করো না, ভাগ যা ভাগ যা, এরা কিন্তু আইআইটিতে পড়ছে, এরা MBA পড়ছে, এরা অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ল মেকার, বিভিন্ন রকমের। এদের মডার্ন আধুনিক শিক্ষাতে কিন্তু কোনো ঘাটতি নেই। কিন্তু এই মূল্যবোধে বিশ্বাসগুলো তৈরি হলো কি করে? এইটা কিন্তু সেই যখন কংগ্রেসি আমলে প্রথম দিকে গান্ধীজির মৃত্যুর পর RSS, হিন্দু মহাসভা, জনসংঘ সবকিছু ব্যান করে দেওয়া হয়, তখন যখন যারা তথাকথিতভাবে প্রোগ্রেসিভ, যারা তথাকথিতভাবে সেকুলার এবং কংগ্রেস এবং বিভিন্ন ধরনের লোকজন, তারা যখন ভারতবর্ষে বিভিন্ন নানা রকম উন্নয়নের স্বার্থে এবং মানবিক নানা রকমের কাজকর্মের স্বার্থে, বামপন্থীরা তাদের বিভিন্ন রকমের ইডিওলজির স্বার্থে সে প্রচার এবং প্রসারে ব্যস্ত ছিল, তখন কিন্তু এই RSS এর প্রচারকরা তারা কিন্তু কেউ বসে থাকেনি। তারা হার্টল্যান্ড অফ ইন্ডিয়াতে কিন্তু এই ভারতীয় বিদ্যা মন্দির, সরস্বতী বিদ্যা মন্দির, এরকম হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ স্কুলস তারা কিন্তু তৈরি করে দিয়ে গেছে, তৈরি করেছে। সেই স্কুলের নেটওয়ার্ক কিন্তু আজকে হার্টল্যান্ড অফ ইন্ডিয়াতে প্রচন্ড। পশ্চিমবঙ্গে একটা স্ট্রং বামপন্থী আন্দোলন ছিল বলে পশ্চিমবঙ্গে সেই ইনফিলট্রেশনটা অনেক কম হয়েছে, পশ্চিমবঙ্গে হতে দেওয়া হয়নি, যায়নি, কিন্তু এখন হচ্ছে। এই যে স্কুলের ছেলেমেয়েরা, এই স্কুলে বহুজন ছেলেমেয়েরা গেছে, এই স্কুলের ছেলে মেয়েদের কিন্তু ছোটবেলা থেকে এই যে ফ্যাসিবাদী চিন্তা ভাবনাগুলো, এই যে মূল চিন্তা ভাবনা ফ্যাসিবাদী, যে এই অবৈজ্ঞানিক চিন্তা ভাবনাগুলো, এইগুলো কিন্তু তাদেরকে ইনগ্রেন করে দেওয়া হয়েছে একদম। এবং সেই জেনারেশন কিন্তু আজকে ভারতবর্ষ চালাচ্ছে। তাই জন্য সেই জেনারেশন আজকে ভারতবর্ষ চালাচ্ছে, সেজন্যই শিক্ষা শুধু কৃষি নীতি নয়, এই যে কৃষি নীতিটাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। কৃষি নীতির সঙ্গে শিল্পনীতিকে দেখতে হবে। একটা ভয়ঙ্কর শিল্পনীতি নিয়ে এসছে, একটা অত্যন্ত ভয়ঙ্কর শিক্ষা নীতি নিয়ে এসছে। ফ্যাসিবাদীদের ধরনটাই এইটে। ফ্যাসিবাদীরা কখনো একটা জিনিস নিয়ে করে না, তারা যখন চায় তারা তো সব দিক থেকে, বিভিন্ন সোশ্যালি, কালচারালি, ইকোনমিক্যালি সব দিক থেকে তারা চাইবে যে একটা গ্র্যাব করে পুরো জিনিসটা। খালি কৃষিটা কিন্তু এদের একমাত্র লক্ষ্য নয়। এদের লক্ষ্য হচ্ছে যে এই যে শিক্ষানীতি নিয়ে এসছে, এর থেকে ভয়ঙ্কর শিক্ষানীতি কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি। যেখানে এই শিক্ষানীতি যদি চলে এবং এই সরকারের হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে আগামী 30 বছরের মধ্যে সাধারণ মানুষ, যারা খেটে খেতে পাওয়া মানুষ, গরিব মানুষ, যারা এখনো নানা রকম সরকারি সাহায্য, স্কলারশিপ, নানা ধরনের পরীক্ষা, নানা ধরনের সংরক্ষণ, বিভিন্ন সূত্রে তারা হায়ার এডুকেশনে চান্স পাচ্ছে, একমাত্র যেহেতু আমি এডুকেশন সেক্টরের সঙ্গে খুব ভীষণভাবে যুক্ত আছি এবং গ্রামগঞ্জের ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে আমি ভাবনা চিন্তা করি এবং সেই নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়, সেখানে আমি দেখেছি একদম ফার্স্ট জেনারেশন লার্নার, দরিদ্র ঘরের ছেলে মেয়ে, সে আজকে বিদেশে গিয়ে বড় ইউনিভার্সিটিতে সায়েন্টিস্ট। এই যে সুযোগটা সে পেয়েছে ভারতবর্ষে, এই সুযোগ কিন্তু পাবে না আর। যার হাতে পয়সা আছে সে ঠিক ততটুকুই তারাই পড়াশোনা করতে পারবে, যার হাতে পয়সা নেই সে পড়াশোনা করতে পারবে না। তার মানে একটা বিরাট সংখ্যক একটা জনসাধারণ, ভারতবর্ষের জনসাধারণ, তারা অশিক্ষিত, আনপড় থাকবে। একটা কৃতদাস, একটা বিশাল অংশ, তাদের আর কিছু থাকবে না, তারা খালি সস্তায় চিপ লেবার, শ্রমিক। এবং তাদেরকে আজকে যেমন বিভিন্ন রকম IT কোম্পানিরা ডেটা বিক্রি করে,
তেমনি এই ফ্যাসিবাদীরা এই বিশাল চিপ মাসকে চিপ লেবার হিসেবে বিভিন্ন দেশের ক্যাপিটালিস্টদের কাছে এরা বিক্রি করবে। এটাই হচ্ছে একটা অন্যতম একটা মূল লক্ষ্য। সেই দিক দিয়ে বলতে গিয়ে কৃষি বিলের মধ্যে এখন নানা রকম ভাবে এই যে আমি বললাম যে এই ফ্যাসিবাদীদের যে এই দখল করার ব্যাপার, এটা কিন্তু একদিনে হয় না। এটার একটা খুব উদাহরণ আমি কৃষি বিলের ক্ষেত্রে দিচ্ছি। আজকে কৃষি বিলে একটা মূল ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই আম্বানির কথা বলছে, আদানির কথাটা একটু বলা দরকার। আমি আদানির কথাটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আদানি অ্যাগ্রো লজিস্টিক্স লিমিটেড, AALL। AALL সরকারের সঙ্গে একটা 30 বছরের ক্লজে একটা গেছে, 30 বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেছে। আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়াটাই কি, এরা বলছে যে AALL 5,75,00,000 মেট্রিক টন ফুড গ্রেন পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল এবং বিহার, ইউপি, পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট, এতে এই 5,75,00,000 টন মেট্রিক টন খাদ্যশস্য কারা হ্যান্ডেল করবে? সোললি একা হ্যান্ডেল করবে। এরা জমাবে, বিক্রি করার রাইট এদের আদানি অ্যাগ্রো লজিস্টিক্স লিমিটেড। এবং এই জন্য এই 30 বছরে সরকার এদের হাতে পুরো এই 5,75,00,000 মেট্রিক টন খাদ্যশস্য তুলে দিচ্ছে। এটা হ্যান্ডেল করতো কে? সরকারি, এই হ্যান্ডেল করতো এটা সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে কি দুর্নীতি নেই? দুর্নীতি আছে, নানা ধরনের ফ্লজ আছে, সবকিছু আছে। তবুও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা একটা সরকারি সংস্থা। সেখানে কোনো ব্যক্তিগত মালিকানার লাভের নেই, কোনো ব্যক্তিগত মালিকানার লাভের কোনো বিষয় নেই সেখানে। সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বহু আমরা দেখেছি গোডাউনে সরকারের চাল পচে নষ্ট হচ্ছে, সেসব দিকে আমি যাচ্ছি না, কিন্তু তবুও সেটা সরকার হ্যান্ডেল করছে, সেটা স্টেক হোল্ডার হচ্ছে আমরা সবাই। কিন্তু এখানে হ্যান্ডেল করছে একটি মানুষ, আদানি এবং তার কোম্পানি। এবং 30 বছরে আমরা শুনেছিলাম সেই 76-এর মন্বন্তরের সময়, সেই সময় that is a man-made famine, one of the worst man-made famine in the history of humankind। তেমনি এই যে আদানি, আম্বানি, এদেরকে সরকার এমন একটা জায়গায় তৈরি করে দিচ্ছে যে এরা ইচ্ছা করলে যে কোনো সময়, এদের যদি ব্যবসার ক্ষতি হতে থাকে, এরা যে কোনো সময় কিন্তু দেশে আরেকটা ফেমিন লাগিয়ে দিতে পারে। এটা এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি যেটা বলছি, এই যে আদানির সঙ্গে এই চুক্তিটা, আজকে 2020 সালে কৃষকরা আন্দোলন করছেন সবকিছু, 2016 সাল থেকে কিন্তু 2014 সালে যখন এরা জিতে এসেছিল, 2016 সাল থেকে এর ইভ্যালুয়েশন আরম্ভ হয়ে যায়, এবং মোদি গভর্নমেন্ট এর জন্য 700 কোটি টাকা আদানির AALL কে দিয়েছে। তার কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় যাতে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেরকম বিশাল বিশাল গোডাউন, তারা গোডাউন বানাতে পারে। তার জন্য মোদি সরকার এদের হাতে টাকা তুলে দিচ্ছে। শুধু তাই নয়, মোদি সরকার এদের হাতে টাকা দিচ্ছে যাতে সেই বানানোর জন্য গোডাউনগুলো পর্যন্ত এরা তৈরি করতে পারে। কি ভয়ানক একটা চক্রান্ত আজকের ফ্যাসিবাদীদের। তারা কিন্তু এই বড় বড় বিজনেসম্যান, বড় বড় পুঁজি তার সঙ্গে সংযোগ না রাখলে তাদের পক্ষে, তাদের পক্ষে কোনো একটি পলিটিক্যাল পার্টির পক্ষে একা সেভাবে চালানো সম্ভব না, হবে না। সুতরাং এই আদানি, আম্বানি, এই যে লোকগুলি আছে, এই লোকগুলি, এই যে বিজনেসম্যান যারা আছে, ব্যবসায়ী যারা আছে, এরা প্রত্যেকেই কিন্তু
এই ফ্যাসিবাদ যে এখানে আসছে, ফ্যাসিবাদের যে চূড়ান্ত একটি রূপ আমরা এখানে লক্ষ্য করছি, তার সবার স্টেক হোল্ডার। আমরা জানি কিভাবে বিএসএনএল থেকে আরম্ভ করে অন্যান্য কম্পিটিশন টেলিকমিউনিকেশন জিনিসগুলোকে একের পর এক সিস্টেমেটিক্যালি ধ্বংস করে খালি জিওকে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি কিভাবে এভিয়েশন সেক্টরকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা এখন দেখছি কিভাবে ব্যবসার বিভিন্ন জায়গায় সরকারি নবরত্ন কোম্পানিগুলোকে বিক্রি করে কি করে একটি দুটি লোকের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে কৃষক আন্দোলন, এই আন্দোলনের আমি কৃষি বিলের অত ডিটেলের মধ্যে যাচ্ছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আমার থেকে অনেক অভিজ্ঞ লোকজন আছেন যারা এই আইন এবং এই বিল নিয়ে তারা বলতে পারবেন। আমার সত্যি কথা বলতে কি সেই ব্যাপারে অতটা অভিজ্ঞতা নেই, কিন্তু আমার যেটা বলার আছে আজকে কৃষি আন্দোলন, কৃষক আন্দোলন এবং ফ্যাসিবাদ, এটা নিয়ে বলার যেটা আছে। এই ফ্যাসিবাদ তো এসেছে, ফ্যাসিবাদ আসছে নয়, ফ্যাসিবাদ এসে গেছে, ফ্যাসিবাদ পুরোপুরি কায়েম হয়েছে, ফ্যাসিবাদের কাজকর্ম চলছে। যদি না চলতো, তাই জন্য ডক্টর হালিম যেটা বললেন, এরা সংবিধানকে তোয়াক্কা করে না, এরা খালি জানে যে আমার ভোটের এরা আগামী 5 বছরে ভোট পাবে কি না সেটার চিন্তিত নয়, কিন্তু এরা জানে আমরা এমন ব্যবস্থা করতে চলেছি যে আগামী 5 বছরের ইলেকশন করতে হবে না। তাই জন্য এরা যখনই সেই ম্যান্ডেটটা, সেই কনস্টিটিউশন চেঞ্জ করার ম্যান্ডেটটা নিয়ে একবার চলে এসেছে, তখনই সেই অশনি সংকেত কিন্তু বেজে গেছে। এরা জানে যে এরা তোয়াক্কা করবে না, বিরোধীরা থাকলো কি থাকলো না। সিএএ এনআরসির মতো বিল রাজ্যসভায় 28টা সদস্য তার মধ্যে পাশ করে দিচ্ছে এবং এরা এটাই করবে। শিক্ষানীতি কেউ কোনো রকম ডিবেট নেই, কোনো কিছু নেই, পাশ করে দিচ্ছে। কৃষি বিল পাশ হয়ে যাচ্ছে, এটাই করবে ওরা, এটাই। কিন্তু এটা সবাই যদি প্রশ্ন করেন এটাই কি জায়েজ, এটাই কি চলবে, এভাবেই কি হবে? না, হবে না। এরা কিন্তু ভয় পায় একটা জায়গায়, সেটা হচ্ছে মাস মুভমেন্ট। যে কারণে এরা পাগলের মতো হয়েছিল শাহিনবাগের সেই জমায়েত কি করে ভাঙতে পারবে, পাক সাকাসের জমায়েত কি করে ভাঙতে পারবে, বিভিন্ন জায়গার জমায়েত কি করে ভাঙতে পারবে। একটা অদ্ভুত ব্যাপার, সে জমায়েত, সেটা যখন সাংঘাতিক রকম ভাবে জমায়েত হচ্ছিল, সেই জায়গায় কোভিড চলে এলো, স্বাভাবিক কারণেই, বৈজ্ঞানিক কারণে, ডাক্তারির কারণে সেটাকে ডিসপার্স করে দিতে হলো। কিন্তু তারপরে এই যে কৃষকরা, এই কৃষকরা কি সবাই, মানে আমরা যারা, আমি মানে এই জন্যই বলছি, আমরা যারা বামপন্থী এবং বামপন্থার সমর্থক, তারা তো সবসময় চাইবো আমাদের মূল লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিন্তু এই যে যারা মাস যারা ফার্মার, তারা কি সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে? আমি কিন্তু এটা বলবো না সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা কি সবাই বামপন্থী? সবাই বামপন্থী নয়। হ্যাঁ, এই আন্দোলনটা কিন্তু কমরেড হান্নান মোল্লার মতো বামপন্থী একজন, যিনি গত 30-40 বছরে ভারতবর্ষের মাঠে ঘাটে খেটে প্রায় একা ভদ্রলোক কমরেড, উনি এটাকে সংগঠিত করেছেন। এই জন্য বামপন্থীরাই করবে, বামপন্থীদের দায়িত্বটাই এটা, বামপন্থী এই জন্যই বামপন্থীরা আছে। কিন্তু আমরা এটা পৃথিবীর ইতিহাসেও দেখেছি, ফ্যাসিবাদ যেমন দেখেছি, পৃথিবীর ইতিহাসেও দেখেছি বামপন্থীদের আন্দোলন সেখানেই সর্বাত্মক একটা রূপ নিয়েছে, যেখানে সাধারণ মানুষ, একটা মাস মুভমেন্ট তৈরি হয়েছে। এই মাস মুভমেন্ট তৈরি হওয়ার একটা বড় জায়গা এখনো আছে, সেটা হচ্ছে সিএএ এনআরসির বিরোধিতা, এবং আরেকটা জায়গা তৈরি হচ্ছে এই কৃষক আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু সরকারকে সত্যিকারের চিন্তায় ফেলে দিয়েছে এবং এই আন্দোলন কিন্তু আরো দৃঢ়ভাবে সংগঠিত করতে হবে। আমাদের সবাইকে এই ব্যাপার নিয়ে জানতে হবে, সবাইকে বলতে হবে, বারে বারে বলতে হবে। আমি একটা কথা বলে আমার এখনকার মতো বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে যে এই এখন এই আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ভাবে, যেটা আগের ফ্যাসিবাদে ছিল না, যেটা গোয়েবেলস সাহেব তৈরি করেছিলেন যে প্রোপাগান্ডার ব্যাপারটা, যেটা ওরা ওই বিভিন্ন রকম ভাবে, তখন তো সোশ্যাল মিডিয়া এত ছিল না, তখন প্রিন্ট মিডিয়া, রেডিও, এটাকে বিভিন্ন রকম ভাবে পুরনো ফ্যাসিবাদীরা, ট্র্যাডিশনাল ক্লাসিক ফ্যাসিস্ট যারা, তারা কাজে লাগিয়েছিল। কিন্তু আজকে চলে এসছে সোশ্যাল মিডিয়া, একটা অসম্ভব শক্তিশালী জায়গা। সেইটাকে কিভাবে ম্যানিপুলেট করে
সেটাকে কিভাবে ফেক নিউজ, পেড নিউজ করে কিভাবে নিজের ফ্যাসিস্টিক আইডিয়ালসগুলোকে করা যায়, সে ব্যাপারে কিন্তু যারা বিজেপি, আরএসএস, এদের থেকে বড় মানে কি বলবো, মানে কনস্পিরেটর আর কিন্তু কেউ নেই। এরা কিন্তু অসাধারণ ভালো জানে এটা। সেই জন্য আমাদের সাধারণ মানুষদের বারে বারে বলতে হবে, একটি কথা হলেও বারে বারে বলতে হবে। আমরা মনে করি যে আমি একজন একা সিঙ্গল মানুষ, আমি একা বলে কি করব, না। আমি যদি একা বলি, আমার পাশের 10টা লোক দেখবে এই লোকটা একা একটাই কথা বলে যাচ্ছে, তার থেকে আরেকজন বলবে, তার থেকে আরেকজন বলবে, তার থেকে আরেকজন বলবে। এভাবেই কিন্তু বলে যেতেই হবে, নিরন্তর বলতে হবে যে ফ্যাসিবাদ ভয়ঙ্কর, ফ্যাসিবাদ নয়, ধর্মীয় মৌলবাদ নয়, এবং ফ্যাসিবাদ এবং ধর্মীয় মৌলবাদ একসঙ্গে হাত ধরাধরি করে চলে, দুটোকেই ডিনাউন্স করতে হবে। এবং আমাদের একটি ক্ষমতা আছে আপাতত, সেটা হচ্ছে যে ভোট। এবং এই ভোটে কোনো রকম ভাবেই যেখানেই আমি দেখবো এই ফ্যাসিস্ট এবং এই শক্তি, ধর্মীয় মৌলবাদের শক্তি যারা দাঁড়িয়েছে, তাদেরকে পরাজিত করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, সবটা চারদিক থেকে ঘিরে ধরার মতন। আরেকটা ছোট্ট কথা বলি, যে আমার কাছে একটা পরিসংখ্যান ছিল যে এই 2014 থেকে 19-এর মধ্যে আদানির সম্পত্তির গুণ কিন্তু চার গুণ হয়েছে। যাই হোক, এবার সময়টা কম, আমরা এই ডাক্তারবাবুকে বোধহয় 1 ঘন্টার জন্যই খালি পেয়েছি। যাই হোক, আমি এখন হাশমাত জালাল সাহেবের কাছে যাব, উনি যদি আমাদের কিছু বলেন এই বিষয়ে। ধন্যবাদ নীলাঞ্জনা। আমরা ডক্টর ফুয়াদ হালিমের এবং বিশ্বনাথ দাশগুপ্তের আলোচনা শুনলাম, খুব ভালো লাগছিল। আমি শুরু করি। ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2020 জানুয়ারি মাসে নোয়াম চমস্কি, মার্কিন চিন্তাবিদ, ভাষাবিজ্ঞানী এবং লেখক নোয়াম চমস্কি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটি খুব সমস্ত সংবাদপত্রে বা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। আমি তার নোয়াম চমস্কি যে কথাগুলো কয়েকটি বলেছিলেন, আমি কয়েকটি পয়েন্ট আমি এখানে উদ্ধৃত করব। তিনি বলেছিলেন যে ভারতে ফ্যাসিবাদের লক্ষণ খুব সুস্পষ্ট হয়ে উঠেছে। ভারতে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য প্রবলভাবে বেড়েছে, ব্যাপক হারে বেড়েছে, এবং এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যর্থতা ভোলানোর জন্যে ধর্মীয় বিভেদকে অস্ত্র করে তুলেছেন এবং সাধারণ মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছে। আমি দেখলাম একজন যিনি দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তিনি বলেছেন যে, বিশ্বনাথবাবু বললেন যে নরেন্দ্র মোদী এই যে ফ্যাসিবাদকে এইভাবে প্রয়োগ করছেন, উনি মন্তব্য করলেন, দেখলাম যে এটা তো আরএসএস শুরু করেছে বহু বছর আগে। হ্যাঁ, এই যে উনি বলছেন যে উগ্র হিন্দুত্ববাদ সংঘ পরিবার বা তার জন্মলগ্ন থেকে, অবশ্যই এই আমাদের মনে রাখতে হবে যে এই যে বিজেপি, এই যে পলিটিক্যাল, এই যে রাজনৈতিক যে দলটি, এটি আসলে আরএসএস এর রাজনৈতিক সংগঠন, এটা মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে ওদের আরো বহু গণসংগঠন আছে, যেমন ধরুন বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, মহিলাদের ওই দুর্গা বাহিনী ইত্যাদি ইত্যাদি। এবং বিশ্বনাথবাবু বলছিলেন যে বিভিন্ন গ্রামাঞ্চলেও সারা ভারতে ওরা ছড়িয়ে গেছে, যেখানে আরএসএস পরিচালিত প্রচুর স্কুল আছে, হাজার হাজার, কয়েক লক্ষ স্কুল আছে। এবং এই স্কুলের মধ্যে দিয়ে তারা একদিকে তাদের সিলেবাস হয়তো খুব, পাঠ্যক্রম হয়তো খুব ভালো, কিন্তু তার পাশাপাশি একটা তারা যেটা করে সেখানে একটা ধর্মীয় বিদ্বেষ, অর্থাৎ ধর্মান্ধতার তারা শিক্ষা দেয়, এবং সেই সঙ্গে এই ধর্মের প্রতি একটা অন্ধ আনুগত্য তৈরি করে দেয়। এবং সেখানে লক্ষ্য করুন, অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এখন বিজেপির যে জাতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে একেবারে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এরা প্রত্যেকে আরএসএস, এরা আরএসএস কর্মী ছিল। এবং আরএসএস এর স্কুলেই এদের সমস্ত রকম ব্রেন ওয়াশ করানো হয়েছে, মগজ ধোলাই হয়েছে, এবং তাদের যে যা কিছু শেখানো হয়েছে এগুলোই তারা এখন সেটা প্রয়োগ করছে। ফলে আরএসএস যেটা হয়েছে, তারা খুব নিঃশব্দে
সেই গত শতকের দুয়ের দশক থেকে 1925 সেই সময় তাদের যে শুরু হয়েছিল। এবং তারা দেখুন যখন বিশ্বনাথবাবু বললেন যে ওদের যখন নিষিদ্ধ করা হয়েছে, তারপরে ওরা মুচলেকা দিয়েছে যে না, তারা কোনো রকম রাজনৈতিক কার্যকর্মের মধ্যে থাকবে না, তারা শুধুমাত্র সামাজিক সংগঠন হিসেবে পরিচিত থাকবে। কিন্তু এটা ভুল কথা, এটা মিথ্যে কথা। তারা পুরোপুরি রাজনৈতিক কাজকর্মের মধ্যে যুক্ত। তারা বিজেপি দলটিকে তারা তৈরি করেছে, তাদের আদর্শ রূপ মানে বাস্তবায়িত করছে আসলে বিজেপি। ফলে বিজেপির যে নেতারা এবং তাদের যে দলীয় আদর্শ, রাজনৈতিক আদর্শ, সেগুলো সবটাই হচ্ছে আরএসএস এর স্কুল থেকে উঠে আসা। ফলে এইটি মনে রাখতে হবে আমাদের। তো যাই হোক, চমস্কি আর যে দুটি কথা বলেছেন আমি বলি। তিনি বলছেন যে ফ্যাসিবাদের অর্থ হচ্ছে যে একটা, যেটা নীলাঞ্জনা শুরুতেই খুব চমৎকার বলেছিলেন, যে একটা টোটালিটেরিয়ান স্টেট, অর্থাৎ একটা সর্বাত্মকবাদী বা একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র, এবং যে রাষ্ট্র সর্বত্র তার নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করতে চাইবে। নাৎসিরা ব্যবসা বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন, এবং গত জানুয়ারিতে চমস্কি বলছেন যে এখনো ভারতে বর্তমান সরকার তারা বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ এখনো সেইভাবে করতে পারেননি। এটা চমস্কি বলছেন 1 বছর আগে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন যে গত 1 বছরে পরপর যতগুলো বিল বা আইন নিয়ে এসেছে এই বর্তমান সরকার, একেবারে লক্ষ্য করুন যে বিদ্যুৎ সংশোধনী আইন, তারপরে শ্রমিক সংশোধনী আইন, তারপরে জাতীয় শিক্ষা নীতি, এবং তারপরে এই কৃষি বিল, কৃষি আইন, এগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন। তারপরে এই যে সমস্ত লাভদায়ক, যে লাভজনক যে সমস্ত আমাদের সরকারি যে সংস্থাগুলোকে, সেগুলোকে মানে এই পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, বিক্রি করে দেওয়া, সমস্তগুলো লক্ষ্য করলে দেখবেন যে গত 1 বছরের মধ্যে কিভাবে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের উপরেও তারা নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করেছে, এবং কায়েম করবে বলেই এই আইনগুলো তারা তৈরি করেছে। এবং এই আইনগুলো যে খুব সাংবিধানিকভাবে খুব বিধিসম্মত ভাবে করেছে তা নয়, সেটা ডক্টর ফুয়াদ হালিম চমৎকার ভাবে বলেছেন। তো দেখুন গত 1 বছরের মধ্যেই এই আমাদের রাষ্ট্রের কিভাবে চরিত্রটা কতখানি কিভাবে বদলে গেছে, যেটা 1 বছর আগে নোয়াম চমস্কি এতখানি বলতে পারেননি। আর একটা যেটা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থাগুলো, যেগুলো ধরুন আমরা যেগুলোকে অটোনমাস বডি বলি বা কনস্টিটিউশনাল বডি বলি, সেই সমস্ত ইনস্টিটিউশন গুলোর উপরে তারা ধীরে 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 এখন একটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেটা জুডিশিয়ারি হোক, কি আপনি ইলেকশন কমিশন হোক, কি আপনি সিবিআই দেখুন, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দেখুন, বা আরো যা কিছু দেখুন, এমনকি তারা সামরিক আমাদের যে বিভাগ, যে মিলিটারি ডিপার্টমেন্ট, সেটাকেও তারা বিভিন্নভাবে তারা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একটা যেটা হচ্ছে সেটা গণমাধ্যম। গণমাধ্যমকেও প্রায় 99.99% গণমাধ্যমকে তারা কিনে রেখেছে। তার কারণ হচ্ছে এই সমস্ত গণমাধ্যমগুলোর মালিকানা তো ওই বৃহৎ পুঁজিপতিদের হাতে। ফলে তারা কি হচ্ছে যে কোনো গণমাধ্যমে আপনি দেখবেন না যে বর্তমান সরকারের কোনো সমালোচনা আপনি শুনতে পাবেন না। এর বাইরে ওই যে বললাম যে 0.1-2%, 3% যে গণমাধ্যমগুলো রয়েছে, তাতে কোথাও কোথাও দেখবেন যে সরকারের কোনো কাজের হয়তো সমালোচনা দেখা যাচ্ছে। কিন্তু যেগুলো সব থেকে বড় যে গণমাধ্যমগুলো, সেগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণ একেবারে 100%। তার ফলে যেটা হচ্ছে, এমনকি আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকান, আমাদের কলকাতা শহরের দিকে তাকান, এখানকার যে বড় যে ইলেকট্রনিক মিডিয়া, যে চ্যানেলগুলো, তাতে আপনি কোথাও দেখবেন যে আজকে ভারতে, উত্তর ভারতে এই যে এত বড় একটা কৃষক আন্দোলন, এবং আজকে 30 দিন হলো, 30 দিন সেখানে প্রায় উত্তর ভারতের ওই শৈত্য প্রবাহের মধ্যে লক্ষ লক্ষ কৃষক তারা সেখানে সপরিবারে অবস্থান করছে, তারা নিজেরা সেখানে খাবার দাবার তারা তৈরি করছেন, এবং একেবারে অহিংসভাবে তারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এই আন্দোলন কেন তারা এই আন্দোলন করছেন, এবং কেনই বা এই সরকার এই ধরনের আইন নিয়ে এলো, এইকে নিয়ে আমাদের এই গণমাধ্যমগুলোতে কোনো সুস্থ স্বাভাবিক আলোচনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তার ফলে যেটা হচ্ছে, আমাদের দেশের বহু সাধারণ মানুষ, আমি তো বলবো আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, বহু সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে আসলে ব্যাপারটা কি। আর প্রত্যেকদিন দেখবেন আমাদের গণমাধ্যমগুলোর কাজ কি, অমিত শাহ এসেছেন শান্তিনিকেতনে,
তিনি কোন বাউলের বাড়িতে খাবেন, সকাল থেকে দুপুর অব্দি শুরু হয়ে গেল, কি কি রান্না হচ্ছে, কি কি পদ রান্না হলো, তিনি কি কি খাবেন, বাউল কোন গান শোনাবে। ঠিক আজকে দেখুন, খুব দুঃখজনক, আমরা যে সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি আমাদের খুব জনপ্রিয় একজন ক্রিকেটার, আমাদের ভারতীয় আইকন, এবং তিনি একজন বাঙালি। এ ব্যাপারে আমাদের নিশ্চয়ই কোনো দ্বিমত নেই। কিন্তু লক্ষ্য করুন আমাদের গণমাধ্যম সেই যে শুরু হয়েছে, প্রত্যেকদিন আসলে একটি করে এইরকম একটি অরাজনৈতিক ইস্যুকে ধরে নিয়ে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা এইগুলো চালিয়ে যাচ্ছে। এবং প্রকৃতপক্ষে যে বিষয়গুলো মানুষদের বেঁচে থাকার, তাদের জীবনের সঙ্গে জড়িত, তাদের জীবিকার সঙ্গে জড়িত, এইগুলো কিন্তু আলোচিত হয় না। আজকে লক্ষ্য করুন, এই যে শ্রমিক আইন তারা বদলে ফেললো, এবং সেখানে আজকে তারা কি করলো, যে যদি কোনো একটি সংস্থায় যদি 300 পর্যন্ত যদি কর্মচারী থাকেন, তাহলে পরে আর সরকারি অনুমতির প্রয়োজন হবে না, তাহলে ওই কারখানার মালিক তার ইচ্ছে মতো নিয়োগ করতে পারবেন, ইচ্ছে মতো ছাঁটাই করতে পারবেন। এমনকি এই যে 8 ঘন্টা ধরে যে কাজের যে নীতি নিয়ম আইন যে ছিল, সেটাকেও তারা 12 ঘন্টা করে দিতে চাইছেন। আজকে এই 8 ঘন্টা কাজের দাবিতে আমরা সেই ফরাসি বিপ্লবের কথা জানি, এবং এটা অত্যন্ত সঙ্গত। একটা মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য 8 ঘন্টা তার কাজ, 8 ঘন্টা বিশ্রাম, ঘুমনো ইত্যাদি, এবং বাকি 8 ঘন্টা হচ্ছে তার পারিবারিক এবং সামাজিক কাজের জন্য। ফলে এটা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক একটা প্রথা, সেইটাকে ভেঙে ফেলে এখন 12 ঘন্টা কাজের দিকে এগোনো হচ্ছে। এই যে শিক্ষানীতি, আসলে শিক্ষাকে কিভাবে বেসরকারীকরণ করা হবে, এই যে তারপরে এই যে বিদ্যুৎ বিল, যে বিদ্যুৎ আইন, এটাকেও কিভাবে আসলে বেসরকারীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং ঠিক একইভাবে এই যে কৃষক বিলকে নিয়ে আসা হলো, এই আন্দোলনটা যে কৃষকেরা করছেন, সরকার বুঝতে পারেননি। চমস্কি বলেছিলেন যে এই বর্তমান পরিস্থিতিতে কোনো একমাত্র গণ আন্দোলন গড়ে তোলাই হচ্ছে একমাত্র পথ। আমি আর দুটো একটা ছোট্ট পয়েন্ট বলি যেটা চমস্কি বলেছিলেন। সেটা উনি বলেছিলেন যে, এবং তার পাশাপাশি যেটা আমাদের ভারত সরকার যেটা করছে, সেটা লক্ষ লক্ষ আমাদের দেশের নাগরিককে তারা অবৈধ নাগরিক হিসেবে শনাক্ত করে তাদের জন্য বন্দি শিবির তৈরি করেছে। আসামের দিকে তাকিয়ে দেখুন, সেখানে 19 লক্ষ লোককে হঠাৎ রাতারাতি তারা বেনাগরিক ঘোষণা করে দিল, এবং ওই গোয়ালপাড়ার মতো একটি জায়গায় সেখানে একটা বিশাল একটা বন্দি শিবির তৈরি হচ্ছে। কর্ণাটকে সেখানে বন্দি শিবির তৈরি হচ্ছে। এবং লক্ষ্য করে দেখুন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এই বিষয়টা সম্পর্কেই তারা অবহিত নন, তারা জানেন না কি হচ্ছে। এবং যেখানে আজকে ওই 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 14.5 লক্ষ বাঙালিকে যেখানে অনাগরিক ঘোষণা করে দেওয়া হয়েছে, আজকে বাঙালিদের মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালি বলুন, ত্রিপুরার বাঙালি বলুন, কোথাও কি এর বিরুদ্ধে কোন রকম আন্দোলন আমরা চোখে পড়েছি, কোনো প্রতিবাদ আমাদের চোখে পড়ছে না। খুব খন্ড খন্ড ভাবে হচ্ছে। কিছু মানুষ যারা সচেতন তারা বলার চেষ্টা করছেন, কিন্তু সামগ্রিকভাবে এর যে একটা প্রতিবাদ হওয়া দরকার ছিল মানুষের জন্য, আমাদের দেশের নাগরিকদের স্বার্থে, সেইটা হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে বড় বড় যে গণমাধ্যমগুলো তারা এই বিষয়গুলোকে একেবারে সযত্নে ব্যাকআউট করে যাচ্ছে, তারা এইগুলো নিয়ে আলোচনা করছে না। আরেকটা যেটা হচ্ছে, এই যে একটা অর্থনৈতিক যে বৈষম্য, এটা দেখুন আমেরিকাতেও হয়েছে এবং ভারতেও হয়েছে, এটা চমস্কি বলছেন। আমরা ট্রাম্পের সময় দেখেছি এই যে সেখানকার যে শ্রমিক শ্রেণীর বা নিম্নবিত্ত মানুষেরা বা মধ্যবিত্ত মানুষেরা যারা পেটি বুর্জোয়া, তারা এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে কোনো সুবিধে পাচ্ছেন না। তখন সেটা কি করেছে ট্রাম্প, সেটা বারবার বলার চেষ্টা করেছেন, ওই যে যারা বাইরের থেকে আসা, ওই যে যারা স্প্যানিশরা কিংবা ব্ল্যাকরা, তারা এদের জন্য দায়ী। ঠিক একই কথা বলেছে আমাদের এখানে ভারত সরকার। কি বলছে না, ওই যারা সংখ্যালঘু আছে, এই যারা অনুপ্রবেশকারী আছে, এই যারা এই সব লোকেদের জন্য এই যে মুসলমান তোষণ হচ্ছে, সংখ্যালঘু তোষণ হচ্ছে, এই সমস্ত কারণে আজকে ভারতের সংখ্যাগুরু হিন্দুরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হচ্ছেন। এইভাবে একটা মিথ্যা প্রচার চালিয়ে তারা মানুষকে প্রভাবিত করছে, এবং এটা হচ্ছে একেবারে ফ্যাসিবাদের একটা খুব শক্তিশালী লক্ষণ। এটা চমস্কি বলেছেন। আর একটা যেটা বলছেন যে এখনকার মধ্যবিত্ত বা একটু উচ্চবিত্ত মানুষদের গায়ে আঁচতে এখন তেমন লাগেনি। এই যে ধরুন করোনা পিরিয়ডে, এই যে লকডাউন পিরিয়ডে যেটা শুরু হয়েছিল, আমরা দেখেছি যে ভিন্ন রাজ্যে যাওয়া যে সমস্ত শ্রমজীবী মানুষেরা
তারা কিভাবে ভয়ঙ্কর অমানসিক অবস্থার মধ্যে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেনি সরকার, তারা সেই প্রখর রোদের মধ্যে হাঁটতে হাঁটতে, শিশু নিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে হাঁটতে হাঁটতে কতজন রাস্তায় বাড়া পড়েছেন, ক্লান্ত হয়ে ট্রেন লাইনে ঘুমিয়ে পড়ে তারা তাদের জীবন চলে গেছে। আমরা সেই ছবি দেখেছি যে সেই ট্রেন লাইনে রক্তাক্ত রুটি, শুকনো রুটি পড়ে আছে। তো এই যে এইরকম অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি এই সরকারের আমরা কোন রকম কোন সহানুভূতি আমরা দেখিনি। আরেকটা যেটা কথা চমস্কি বলেছেন সেটা হচ্ছে যে আমেরিকায় 0.1% মানুষের হাতে ওই দেশের 20% সম্পদ গচ্ছিত আছে, এখন তাদের কুক্ষিগত আছে। আমি দেখেছি আমাদের দেশে গত 5 বছরের মধ্যে, এটা সরকারি রিপোর্ট বলছে যে আমাদের দেশের 1% মানুষের কাছে আমাদের দেশের 70% সম্পদ গচ্ছিত রয়েছে এখন। তাহলে দেখুন যে কি, এবং আমি সম্প্রতি দেখলাম একটি খবরে দেখলাম যে এই গত 1 বছরের মধ্যে এবং এই করোনা কালের মধ্যে যে বৃহৎ পুঁজিপতি বা ব্যবসায়ী যারা, তাদের যে আয় গত কয়েক মাসে প্রায় 100% তাদের অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে, সেখানে একেবারে নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষদের আয় ভয়ঙ্কর ভাবে কমে গেছে। অর্থাৎ এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি অলরেডি হয়ে গেছে এবং সেটা খুব সংগোপনে কাজ শুরু করেছে, যার মধ্যে দিয়ে এই পুঁজিপতিরা, বড় বড় শিল্পপতিরা, তারা তাদের আয় ক্রমশ বাড়ছে এবং দেখবেন এই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষেরা ক্রমশ বিত্তহীন হয়ে যাওয়ার দিকে তাদের অবস্থা এগিয়ে যাচ্ছে। তো চমস্কি বলেছিলেন যে এই যে ক্রমশ সম্পদশালী লোকেরা, এদের হাতে যে এই যে দেশের এত বৃহৎ সম্পদ তাদের হাতে চলে যাচ্ছে, তার ফলে যেটা হবে যে এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুসময় নয়, ভালো কথা নয়। এবং এই সম্পদশালী লোকেরা তখন ধীরে ধীরে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করতে শুরু করবে এবং এটা আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এর বিরুদ্ধে যেতে গেলে কি করতে হবে, আমাদের একটা খুব জনপ্রিয় গণ আন্দোলন তৈরি করতে হবে। কিন্তু 1 বছর আগে তখনকার যা বিশ্বের পরিস্থিতি, তাতে চমস্কি বলছিলেন যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই গণ আন্দোলন হয়তো শুরু করা খুব কষ্টসাধ্য। কিন্তু এই গত 1 বছরে আমাদের দেশের পরিস্থিতি এতটাই বদলে গেছে যে এখন কৃষকেরা সেরকমই এমন একটা গণ আন্দোলন তারা শুরু করেছেন যে আজকে সরকারকে ঢোক গিলতে হচ্ছে। কিন্তু তারা এখনো আইনটা বদলের কথা ব্যাপারে অনড় হয়ে আছে। তার কারণটা হচ্ছে যে তাদের টিকিটই বাঁধা আছে ওই আম্বানি এবং আদানিদের কাছে। যেটা আমরা দেখেছি, ছবি দেখেছি যে রেল লাইনের ধারে কয়েকশো করে একর জমি দেওয়া হয়েছে এদের, সেখানে তারা ওই ফার্ম হাউস তৈরি করবে। আমরা দেখেছি যে এই আদানিদের বিশাল বিশাল কন্টেনার তারা তৈরি করেছে এবং তারা সেই গোডাউন তৈরি করেছে। এটা 2 বছর আগের থেকে তারা শুরু করেছে। অর্থাৎ এই যে কৃষক বিল আনা হবে, এটা 2 বছর আগের থেকে তার প্রস্তুতি চলেছে। এবং আমাদের সরকার, কেন্দ্রের সরকার যেটা করেছে, এই করোনা আবহটাকে কাজে লাগিয়ে যেখানে মানুষ তাদের যেখানে কাজ চলে যাচ্ছে, তাদের আর্থিক অবস্থার কথা ভাবতে হচ্ছে, তাদের স্বাস্থ্যের কথা ভাবতে হচ্ছে, এই অবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার একের পর এক এই আইনগুলো পাশ করিয়ে নিয়েছে। এবং এগুলো যেটা ডক্টর ফুয়াদ হালিম বললেন যে এইগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি বিরোধীরা এটাকে সিলেক্ট কমিটিতে পাঠাতে চেয়েছেন, সেটার প্রতি কোনো কর্ণপাত করা হয়নি, কারোর কোনো মতামত নেওয়া হয়নি। আমি এখানে খুব ছোট্ট করে আর 2-1টি কথা বলে আমি কৃষক বিলের প্রসঙ্গটা নিয়ে আমি কথা শেষ করব। সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের লক্ষণ কোনগুলোকে আমরা ধরবো। দেখুন, প্রথম একটা জিনিস আমাদের দেশের সঙ্গে মিলিয়ে নেবেন, প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এটা কি হিটলারের সময় দেখবেন, কি মুসলিনির ক্ষেত্রে দেখবেন। এবং আজকে আমাদের এই নরেন্দ্র মোদী সরকারের আমলে দেখুন একটা ভয়ঙ্কর উগ্র জাতীয়তাবাদ, তার একটা জিগির তোলা হয়েছে। এবং এই উগ্র জাতীয়তাবাদের একটা সবসময় তার একটা দেখবেন একটা ছায়া শত্রু থাকে, একটা কল্পিত শত্রুপক্ষ থাকে, তা না হলে পরে জাতীয়তাবাদ খেলাটা জমে না। এবং ঠিক তাই হয়েছে, এখানে একটা সাধারণ শত্রু থাকতে হবে। আমাদের এখানে সাধারণ শত্রু কি, সেটা দেখবেন সাধারণত সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়। আমরা দেখেছি জার্মানিতে সেখানে ছিল ইহুদিরা, আজকে আমাদের দেশে সংখ্যালঘুরা হচ্ছে মুসলমান এবং
পার্শিয়ালি আংশিকভাবে খ্রিস্টানদের প্রতি। এবং সেখানে দেখবেন কখনো কখনো যারা একটু উদারপন্থী মানুষ, যারা লিবারেল বা যারা কমিউনিস্ট কিংবা যারা সমাজতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, বা কোথাও কোথাও এই জঙ্গি কার্যকলাপের নাম ছাপ দিয়ে এই সমস্ত মানুষগুলোকে কি করা হয়, একটা কল্পিত শত্রুপক্ষ তৈরি করে দেওয়া হয়। তো আমাদের দেশেও তাই হয়েছে। এবং তৃতীয় হচ্ছে যে একটা যে মিলিটারি জাতীয় নিরাপত্তা নিয়ে একটা ভয় তৈরি করে দেওয়া হয়। এবং লক্ষ্য করুন যে সব সময় একটা ভয় যে পাকিস্তান আমাদের আক্রমণ করবে, পাকিস্তান জঙ্গি পাঠিয়ে দিচ্ছে, পাকিস্তান এই করছে। আরে বাবা, নরেন্দ্র মোদী তো বলেছিলেন যখন তিনি ওই নোট বাতিল করেছিলেন, বলেছিলেন যে এই ক্রস বর্ডার টেররিজম শেষ হয়ে যাবে, মুছে যাবে, এরপর আর থাকবে না। কি হলো? তাহলে যে ওই নোট বাতিল যে ভুল ছিল সেটা নরেন্দ্র মোদীকে স্বীকার করা দরকার ছিল, তিনি তা করেননি। আজকে ক্রস বর্ডার টেররিজমকে একটা বিশাল করে দেখিয়ে পাকিস্তানকে শত্রু করে এই জাতীয়তাবাদী যে জাতীয় নিরাপত্তার যে একটা ভয়, এইটা ক্রমাগত প্রচার করতে থাকা, এবং সেটা কখনো চীনের নামে, কখনো পাকিস্তানের নামে, কখনো জঙ্গিবাদের নামে পরপর এইরকম একটা ভয়কে ক্রমশ একটা বেলুনের মতো ফাঁপিয়ে তোলা হয়। আর যেটা করা হয় সেটা হচ্ছে মিলিটারি সিস্টেমটাকে তার একটা প্রাধান্য এবং গুরুত্ব, তাকে একটা গুরুত্ব দেওয়া হয় কিভাবে। এবং দেখুন, আমি নিজে একসময় ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করে এসেছি, আমি জানি। কিন্তু আমি যখন করেছি, আমি 8-এর দশক পর্যন্ত, আমি 9-এর দশকে, আমি 90 আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে আমি চলে এসেছি। আমার অভিজ্ঞতায় কখনো এরকম আমি রাষ্ট্রের হস্তক্ষেপ দেখিনি। কিন্তু আজকে যখন দেখি কিভাবে ওই মিলিটারি সার্ভিসেস এর সমস্ত বড় বড় অফিসারদের দিয়ে কিভাবে রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়াচ্ছে আমাদের সরকার, ফলে এই যে মিলিটারি একটা প্রাধান্য, তারপরে একটা যেটা হচ্ছে যে শ্রমিকদের ক্ষমতাকে ক্রমশ তার সীমিতকরণ, যে কারণে তারা শ্রমিক বিল বদলে ফেললো। আর একটা যেটা হচ্ছে তারা কর্পোরেটের নিরাপত্তা দেখবে, এই যে বৃহৎ কর্পোরেট সংস্থাগুলো, বৃহৎ যে পুঁজিপতিরা, তাদের কিভাবে নিরাপত্তা দেয়া যায়। এবং লক্ষ্য করে দেখবেন যে এই ব্যবসায়ী যে গোষ্ঠীরা, তারাই হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র গঠনের পক্ষে তারা সব থেকে বড় সহায়ক। তারাই আজকে সেখানে অর্থনৈতিক সহায়তা দেয় রাষ্ট্রকে, এবং সেটা তাদের নিজেদের স্বার্থে দেয়। ফলে কর্পোরেটদের নিরাপত্তা দেওয়া, দেখুন হিটলারের সময় অস্ত্র ব্যবসায়ীরা তারা টাকা ঢেলেছিল, এবং তারা হিটলারের এই যে নাৎসিজমকে যে সফল করে তোলার পেছনে জার্মানির অস্ত্র ব্যবসায়ীদের একটা বিশাল অবদান ছিল। আরেকটা যেটা হচ্ছে সেটা দেখবেন বুদ্ধিজীবী এবং শিল্প চর্চার প্রতি অবজ্ঞা, তাদের অবহেলা করা, তারা এবং জ্ঞান চর্চার হচ্ছে বড় শত্রু। সেটা কি বিজ্ঞান চর্চা, চমৎকার বলেছেন ডক্টর ফুয়াদ হালিম। যে এবং লক্ষ্য করে দেখুন যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আজকে তার দলের লোকেরা ক্রমাগত বলে যাচ্ছে যে গরুর গায়ে হাত বোলালে ক্যান্সার সেরে যাবে, গোমূত্র খেলে অমুক সেরে যাবে, গরুর দুধে সোনা পাওয়া যাবে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওরা খুব সুচতুর ভাবে এইগুলো বলতে থাকে। ভাববেন না যেটা কোনো হাসির ব্যাপার, তা কিন্তু নয়। আসলে এইগুলো দ্বারা বারবার বলতে কি হয়, সাধারণ মানুষ অনেকে প্রভাবিত হয়। আজকে আমাদের কলকাতা শহরে দুধের থেকেও 3 গুণ দামে 1 লিটার গোমূত্র বোতলবন্দি অবস্থায় সেগুলোকে বিক্রি হচ্ছে, এবং মানুষের, বাঙালিরা সে গোমূত্র পান করছেন। অর্থাৎ এইভাবে মানুষের বিজ্ঞান চেতনাটাকে নষ্ট করে দেওয়া এবং জ্ঞান চর্চাটাকে নষ্ট করে দেওয়া, এবং যারা জ্ঞানী মানুষ থাকবেন, যারা বিদ্যান মানুষ থাকবেন, যারা এই সাহিত্য শিল্প চর্চার মধ্যে দিয়ে তারা মুক্ত মতামত প্রকাশ করবেন, তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা। আজকে লক্ষ্য করুন অমর্ত্য সেনের পেছনে কিভাবে তারা পড়ে গেছেন অযৌক্তিক ভাবে। আজকে বিশ্বভারতী চালাচ্ছেন একজন ওই আরএসএস এবং বিজেপির সমর্থক একজন প্রশাসক। আজকে অমর্ত্য সেন তার ইন্টারভিউ বলছেন যে বিশ্বভারতী আমার নামে যে অ্যালিগেশন নিয়ে আসছে, তারা কেন আমাকে সরাসরি কোনো আইনি চিঠি দিচ্ছে না, কোনো অফিসিয়াল চিঠি তারা দিচ্ছে না, তারা মিডিয়ার মধ্যে তারা ছেড়ে দিয়েছে। এবং তাই নিয়ে দেখুন আজকে দিলীপ ঘোষ থেকে শুরু করে তার দলের অশিক্ষিত লোকেরা, তারা আজকে অমর্ত্য সেনকে কি কুৎসিত ভাষায় আক্রমণ করছে। এটাও হচ্ছে ওই ফ্যাসিজমের একটা কায়দা, যে তারা করবে কি শিক্ষিত বুদ্ধিজীবী বিদ্বজ্জনদের একটা কুৎসিত ভাষায় আক্রমণ করতে থাকা এবং সমাজে তাদের অবস্থানটাকে দুর্বল করে তোলা। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে লিঙ্গ বৈষম্য। সেখানে হিটলারের সময় বলা হতো
যে মহিলাদের কাজ হচ্ছে তাদের সংসার দেখাশুনো করা, পুরুষদের সেবা করা এবং সন্তানের উৎপাদন, সন্তানের জন্ম দেওয়া। তারা কোন ধরনের সন্তান আনবে? যারা খুব বলিষ্ঠ সন্তান হবে, যারা এই জাতীয়তাবাদের প্রতি তারা বিশ্বস্ত থাকবেন। ঠিক একইভাবে দেখুন, আজকে আমরা দেখি যে আমাদের দেশের মন্ত্রীরা এবং সেই সঙ্গে বহু এই সমস্ত বিজেপি RSS এর নেতারা তারা কেবলই বলতে থাকেন যে দেশে নারীদের, ভারতীয় নারীদের স্থান হচ্ছে রান্নাঘর, তারা রান্নাঘর সামলাবে, তারা সন্তানের জন্ম দেবে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা যেটা হচ্ছে যে পুলিশ বা বিশেষ বাহিনীর কাছে তারা এক একটি বিশেষ বিশেষ আইন প্রয়োগের একেবারে একটা নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে দেবে। আজকে দেখুন UAP এর মতো একটা আইন, এবং এমন একটা আইন তারা করেছেন যে আইনে তারা 2 বছর পর্যন্ত বিনা বিচারে তাদেরকে কারাদণ্ড, মানে জেলখানায় তারা বন্দি করে রাখতে পারবে, এবং সেটা কোনো তার জন্য কোনো আইনি ব্যবস্থায় তারা নিতে পারবেন না। এবারে আসি আমি, এই লক্ষণগুলো দেখুন, এইগুলো সমস্ত আজকের আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে একেবারে প্রতিটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এবারে আমি আসি কৃষি বিলের কথায়। 3টি যে আইন করেছেন তার মধ্যে সেটা নীলাঞ্জনা খুব চমৎকার ভাবে 3টি পয়েন্ট বলেছিলেন। এখন এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখব যে এখানেও কিন্তু যে এই যে চুক্তি চাষের কথা বলা হয়েছে, যে মানে চুক্তি চাষ কে প্রশস্ত করে দেওয়া হবে এই আইনের মধ্যে দিয়ে, এবং সেখানে তার বিরুদ্ধে কোনো আদালতে যাওয়া যাবে না, এটাও এই কৃষি আইনে রয়েছে। অর্থাৎ দেখুন, অর্থাৎ মানুষের যে ন্যূনতম অধিকারগুলো, যে বিচার পাওয়ার যে পথগুলোকে, সেইগুলোকে আইনের মধ্যে দিয়ে তারা বন্ধ করে দিতে চাইছে। এইখানে কেন কৃষকেরা এত জমায়েত হয়েছেন এবং আন্দোলন করছেন, কেন তারা এত প্রতিবাদ করছেন? সেটা হচ্ছে যে এতদিন যেটা ছিল যে একটা সরকারের একটা বাঁধা একটা দর বেঁধে দিতেন, যেগুলো মান্ডির বিভিন্ন মান্ডির মধ্যে দিয়ে সেগুলো কৃষকেরা বিক্রি করতেন, যেটাকে বলা হচ্ছে যে ন্যূনতম সহায়ক মূল্য, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটাকে MSP বলা হচ্ছে। এই আইনের মধ্যে কোথাও সেই MSPর কথা উল্লিখিত নেই। অর্থাৎ কোন রকম কোন ন্যূনতম একটা সহায়ক মূল্য কোনো থাকবে না। এটা কৃষকদের পক্ষে, যারা উৎপাদকদের পক্ষে এটা একটা অত্যন্ত আশঙ্কার জায়গা। তো আরেকটা যেটা হচ্ছে যে এর বদলে যেটা হবে, ওই যে বৃহৎ পুঁজিপতি বা যে কর্পোরেটদের মর্জির উপর নির্ভর করে থাকতে হবে যে তারা কোন দামে তারা কিনবেন, এটা তাদের মর্জির উপরে নির্ভর করবে। ফলে কৃষকদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। এবং দেখুন যে মোবাইল ফোনের যদি বাজারটার কথা লক্ষ্য করেন, একটা সময় তো আমাদের দেশে অনেকগুলো মোবাইল ফোন কোম্পানি তারা ব্যবসা শুরু করেছিল, কিন্তু আজকে লক্ষ্য করুন যে শুধুমাত্র জিও কোম্পানি এবং এয়ারটেল ছাড়া আর কেউ, এমনকি ভোডাফোনের মতো কোম্পানি ওই আইডিয়ার সঙ্গে তাদের মার্জ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এয়ারটেল এবং বিশেষ করে জিও কোম্পানি তারাই এখন একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে এই মোবাইল ফোনের বাজারে। তারা যেমন অন্যান্য ছোট ছোট কর্পোরেট গুলোকে বা অন্যান্য কোম্পানি গুলোকে হটিয়ে দিয়ে যেভাবে তারা তাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করেছে, ঠিক একইভাবে দেখা যাবে যে ওই ছোট বা মাঝারি আড়তদার তাদেরকে ক্রমশ সরিয়ে দিয়ে তারা যারা এই যে কৃষকদের কাছ থেকে পণ্য কিনতেন এদেরকে হটিয়ে দিয়ে কর্পোরেটরা সেখানে তারা তাদের নিজস্ব আইন তারা সেখানে প্রতিষ্ঠা করবেন। তো আরেকটা যেটা হচ্ছে, এই যে সরকার নিয়ন্ত্রিত যে কৃষি বাজার বা মান্ডিগুলো, সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেগুলোর আর কোনো প্রসঙ্গ থাকবে না, এবং ফসলের আগে থেকে ঠিক করে রাখা দামে চুক্তিভিত্তিক চাষ বা কন্ট্রাক্ট ফার্মিং এর ক্রমশ সুযোগ বেড়ে যাবে। ভাবুন তো, অর্থাৎ চাষ শুরু করার আগেই সেখানে ফসলের দাম আগের থেকে ঠিক করে দেওয়া হবে এবং একটা কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে দিয়ে কৃষকদের যেতে হবে, এবং তাতে যদি কোনো ক্ষতি হয় তাহলেও তাদের কৃষকদের কিছু বলার থাকবে না। ভেবে দেখুন সেই নীলকর সাহেবদের কথা। নীলকর সাহেবরা যেমন আগে দাদন দিয়ে কৃষকদের বাধ্য করতো নীলকর চাষ করতে, এবং তারপরে একসময় তাদের ওই জমিরও সত্যটুকু তাদের থাকতো না, সেই পুরনো ইতিহাসটাকে তারা আবার ফিরিয়ে আনতে চাইছে। আর যেটা তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে চাল, ডাল, আলু, পেঁয়াজ আর তৈলবীজ, যেগুলোকে আগে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য করা হতো, সেইগুলোর উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে।
তাহলে পরে এগুলো মজুদ করার পেছনে আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ এই যে চাল ডাল তৈলবীজ এবং আলু পেঁয়াজ, যেগুলো মানুষের একেবারে অত্যাবশ্যকীয় পণ্য, এইগুলো বড় কর্পোরেটরা, পুঁজিপতিরা, তারা নিজেদের ইচ্ছে মতো তারা এটা মজুদ করতে পারবে। এবং একটু আগে আমি যেটা বললাম, আমি দেখেছি সে আদানিরা বিশাল বিশাল কন্টেনার নিয়ে বিশাল বিশাল গোডাউন তারা 2 বছর আগের থেকে তৈরি করতে শুরু করে দিয়েছে। তাহলে তারা যখন এই ফসলের মরশুমে ওই সমস্ত শস্য যখন উঠবে, তারা সেইগুলোকে মজুদ করবে। তারপরে যেটা হবে যে যখন এর পরবর্তী যখন মরশুমে তারা সেইগুলো তারা আর প্রকৃত দামে কিনবে না, তারা বলবে আমাদের কাছে স্টোর করা আছে, মজুদ করা আছে। ফলে কৃষকরা বাধ্য হবে কম দামে সেগুলোকে বিক্রি করতে। অর্থাৎ তারা কম দামে কিনে নিয়ে তারা ওই রকম একটা কৃত্রিম একটা চাহিদা তৈরি করবে বাজারের, একটা কৃত্রিম সংকট তৈরি করবে বাজারের। এবং তারা তখন করবে কি, তাদের সেই মজুদ করে রাখা সেই সমস্ত চাল ডাল আলু পেঁয়াজ এইগুলোকে অনেক বেশি দামে তারা বাজারে ছাড়বে এবং মুনাফা করবে। তাহলে দেখুন এর প্রভাব, এই কৃষি আইনের প্রভাব যে শুধুমাত্র ছোট চাষিদের উপরে পড়বে তাই নয়, বড় চাষিরা তো প্রভাবিত হবেই। এমনকি এর প্রভাব ক্রমশ ছোট চাষিদের উপরে যেমন পড়বে, তেমনি সাধারণ যে ভোক্তা, সাধারণ যে মানুষেরা, তাদের খাবার উপরেও, তাদের উপরেও একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে। আপনার আমার কাছে টাকা থাকলেও দেখা যাবে যে বাজারে সেই সময় সেই আলু বা চালের হয়তো সেই যোগানটা নেই। তারা ওই যেটা যেটা বিশ্বনাথ বাবু বললেন যে একটা কৃত্রিম ভাবে যে একটা দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল, সেই দুর্ভিক্ষ কিন্তু খাদ্যদ্রব্যের অভাবের জন্য সেই দুর্ভিক্ষ হয়নি। সেই খাদ্যদ্রব্য মজুদ করা ছিল, কিন্তু সেটা বাজারে সেগুলোকে সাপ্লাই করা হয়নি। এবং তার ফলে যেটা হয়েছিল, এই নিয়ে অমর্ত্য সেনের গবেষণা রয়েছে। তো ফলে যেটা হচ্ছে যে আমরা মনে করছি যে এটা তো কৃষকরা শুধুমাত্র এর এফেক্টটা পড়বে, তা নয়। আজকে সাধারণ মানুষের উপরে পড়বে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ একটা সময় এই কৃষি আইনের দ্বারা ভয়ঙ্কর ভাবে তারা তাদের উপরে প্রভাবটা পড়বে এবং তাদের সংকটের মধ্যে পড়তে হবে। এবং ঠিক এই কারণেই এই কৃষি আইনের বিরুদ্ধে, এই শিক্ষানীতির বিরুদ্ধে, এই শ্রমিক আইনের বিরুদ্ধে একটা বিপুল গণ আন্দোলন তৈরি করার প্রয়োজন আছে। আজকে যেহেতু কৃষকরা খুব প্রত্যক্ষভাবে তারা যেহেতু এর দ্বারা এর প্রভাবটা তাদের উপরে পড়ছে, সেই জন্য আজকে তাদের জীবন মরণের প্রশ্ন বলে আজকে কয়েক লক্ষ কৃষক আজকে ওই রাতের ওই 3 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও তারা ওইখানে এসে তারা সপরিবারে তারা ধর্ণা দিচ্ছে। এরপরেও যদি না মেটে, এবং দেখুন কতজন কৃষক মারা গেছেন, 2-1 জন আত্মহত্যা করেছেন। এছাড়া আমরা দেখেছি সারা বছর ধরে আমাদের বিভিন্ন রাজ্যে কৃষকদের একের পর এক আত্মহত্যার ঘটনা আমরা শুনে আসি। ফলে এই আন্দোলনকে একটা বৃহৎ গণ আন্দোলনে পরিণত করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে এই আইন প্রত্যাহার করতে। এইটুকু আমি আমার যেটুকু বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি বোঝার চেষ্টা করেছি, আমি সেটুকুই বললাম। আমি এখানে আপাতত আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জালাল সাহেব। আচ্ছা, আমি ডক্টর হালিমকে একটা প্রশ্ন করব যে আমরা এতদিন জানতাম যে আমাদের সংবিধান অনুসারে কৃষি ক্ষেত্র সংক্রান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারই নিতে পারে, কিন্তু এই যে নতুন আইনটা প্রণয়ন হতে চলেছে, নতুন আইনটা বিলটা পাস, সেই ক্ষেত্রে রাজ্য সরকারেরও খানিকটা অধিকার কমে যাবে, তাই না? না, নিঃসন্দেহ আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছিল। কিছু বক্তারা বলেছিলেন যে এটা হচ্ছে কেন্দ্রের অধীনে রাখা উচিত, এবং বেশিরভাগ বক্তারা বলেছিলেন যে এটা হচ্ছে রাজ্যের অধীনে রাখা উচিত। এই চর্চার ফলে মানে স্বাধীনতার সময় আমরা যখন আমাদের নতুন ভারতবর্ষকে পরিকল্পনা করছিলাম, তখন হচ্ছে ফাউন্ডিং ফাদার্স এবং হচ্ছে সেই সংবিধান পরে ভারতবর্ষের মানুষকে উৎসর্গ করা হয়েছিল, সেখানে শেষ অবধি এটাই হচ্ছে নির্ধারিত হলো যে কৃষি হচ্ছে রাজ্যর তালিকায় থাকবে এবং তার কোনো অংশটা হচ্ছে ইউনিয়ন লিস্ট অথবা হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকবে না। ফলে স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। পেছনের দরজা থেকে আইনটা আনা হয়েছে, এটা আমাদেরকে উপলব্ধির মধ্যে আনতে হবে।
এবং পেছনের দরজা থেকে আইন এনেছে যে চুক্তির বিষয়টা, মানে কমার্শিয়াল দিকটা হচ্ছে সেটাকে উত্থাপন করার যে প্রচেষ্টা, এইভাবে হচ্ছে পরিবেশন করা যে এটা হচ্ছে কৃষি মানে ক্ষেত্রে হচ্ছে বিষয়টা না, এটা হচ্ছে চুক্তির হচ্ছে দৃষ্টিভঙ্গি, মানে কমার্স মিনিস্ট্রির হচ্ছে কমার্শিয়াল ট্রানজাকশনের উপরে তারা যে জায়গাটা হচ্ছে বেশি জোর দিচ্ছে, সেটা কিন্তু উল্লঙ্ঘিত হয়ে যাচ্ছে। কৃষকরা হচ্ছে যেভাবে হচ্ছে দিল্লির রাজপথে নেমেছে, ভারতবর্ষের সংবিধানে শুধুমাত্র একটা হচ্ছে টেকনিক্যাল ডকুমেন্ট নয়, এটাতে ভারতবর্ষের হচ্ছে অভ্যন্তরীণ একটা মর্মবস্তু, এবং সেই মর্মবস্তুর মধ্যে আমরা কতগুলো নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলাম সেইগুলো উল্লঙ্ঘিত হচ্ছে। এবং গণ আন্দোলনের মাধ্যমে, যেটা সঠিকভাবে পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা হচ্ছে গণ আন্দোলনের মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদী যে সরকার আছে এবং ফ্যাসিবাদী শক্তি আছে তাদেরকে পরাস্ত করতে হবে। ভারতবর্ষের মধ্যে যে আন্দোলন এই মুহূর্তে ঘটছে, সেটা হচ্ছে পৃথিবীব্যাপী সর্ববৃহৎ আন্দোলন হিসেবে ইতিমধ্যেই হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। মানব সমাজ আজ অব্দি এত মানুষকে হচ্ছে আন্দোলিত হওয়ার হচ্ছে পরিস্থিতির মধ্যে কোনোদিন হচ্ছে দেখেনি। ফলে এটা একটা অভিনব একটি আন্দোলন, এবং এই আন্দোলনের কেন্দ্রবিন্দু রয়েছে এই ফ্যাসিস্টিক যে ফ্যাসিবাদী যে সরকার আছে, সেই সরকার হচ্ছে কেন্দ্রবিন্দুতে হচ্ছে। ফলে এই এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাবে। সাংবিধানিক দিক আছে এবং সংবিধানের বাইরে রাস্তার দিকটাও আছে, দুটোই আমাদেরকে অনুসরণ করে এগোতে হবে। একদম ঠিক বলেছেন। আসলে যে কোনো এই জাতীয় যদি ফ্যাসিবাদী যে কোনো ক্ষমতার বিরুদ্ধে গণ আন্দোলন ছাড়া কোনোভাবেই কিছুই করা যায় না। হ্যাঁ নীলাঞ্জনা, একটা পয়েন্ট বলি, আপনি খুব ঠিকই বলেছেন। সংবিধানে এটা তো কৃষিটা হচ্ছে একদম যৌথ বিষয়, কেন্দ্রের এবং রাজ্যের। এবং দেখুন এই যে সরকার নিয়ন্ত্রিত, রাজ্য সরকার নিয়ন্ত্রিত যে পাইকারি কৃষি বাজারগুলো, যেগুলোকে মান্ডি বলছি আমরা, তার থেকে একটা কর পেত রাজ্য সরকার। এর ফলে কি হবে, মান্ডি তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ফলে এই আর করটা রাজ্য থাকবে না। ফলে রাজ্যের অনেক তারা করের ক্ষতি হবে, তারা অনেকটাই তারা হারাবে অর্থনৈতিকভাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং পুরো নিয়ন্ত্রণটা চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। হ্যাঁ, আসলে তাই বিশ্বজিৎ নয়, বাবু বলেছেন, আরেকটা বলছি আমি এটারই তুলে, যে আমাদের একটা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা এখনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে যেটা রেশন ব্যবস্থা, তার উপর ভয়ঙ্কর ভাবে নির্ভরশীল। যারা খেটে খাওয়া মানুষ তার নির্ভরশীল। এই রেশন ব্যবস্থাটা কিন্তু পুরোটাই আসতো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাতে, এই শস্য ব্যবস্থাটা থাকছিল বলে। সেটা তো আর থাকছে না, মানে সেইটা তো একটা প্রাইভেট ইনস্টিটিউশনের হাতে চলে যাচ্ছে, তাদের ব্যবসায়িক মুনাফার লাভের জন্য। রেশন ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়বে। মানে মানুষের খাদ্য সুরক্ষা, যে ন্যূনতম বেসিক ইনকাম যেমন একটা আমরা বলি, তেমনি বেসিক একটা খাদ্য সুরক্ষা, যেইটা আমাদের ভারতীয় এত বড় গণতন্ত্র তার একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল, যে খুব সাধারণ মানুষের সরকারের থেকে একটা খাদ্য সুরক্ষা, 2 টাকা 4 টাকা 10 টাকা কেজি চাল পাচ্ছে, গম পাচ্ছে, ডাল পাচ্ছে, সেটা পাবে না। মানুষের খাদ্য সুরক্ষা থাকবে না। ঠিক, একদম ঠিক। আরেকটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই এই সমস্ত বিলগুলো পাস করা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো লোকাল লেভেলে, অর্থাৎ যারা আমলা, হ্যাঁ আমলা, এরকম স্তরে এই বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করা হবে। যদি প্রয়োজন হয় তবে জুডিশিয়ারির কাছে যেতে পারে, কিন্তু এতকাল এই সমস্ত যা কিছু কৃষি বিষয়ক আইন ছিল সেগুলো ডাইরেক্টলি কোর্টে নিয়ে যাওয়া যেত। এটার বিষয়ে কি কেউ কিছু বলবেন? হ্যাঁ আমার ঠিক আছে, বলুন বলুন প্লিজ। না, যেটা মানে আমাদের ভারতবর্ষের মধ্যে 3টে স্তম্ভ, আমাদের হচ্ছে আইনসভা, আমাদের হচ্ছে বিচার ব্যবস্থা, আর আমাদের প্রশাসন। এর মধ্যে হচ্ছে নিষ্পত্তি অথবা ডিসপিউট রেজলিউশন মেকানিজমটা হচ্ছে প্রথম থেকেই আমরা ঠিক করেছি, এটা হচ্ছে বিচার ব্যবস্থার অধীনে থাকবে। এই প্রথম হচ্ছে বিচার ব্যবস্থার যে দায়িত্ব, সেটা হচ্ছে প্রশাসনকে আইনগতভাবে হচ্ছে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা সাধারণভাবে জানি একটা ডিসপিউট হলে সাধারণ মানুষ সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। যখন এই মেটানোর হচ্ছে পদ্ধতিটা হচ্ছে যেটা অবলম্বন করা হয়, সেটা যখন কোনো হচ্ছে নির্দিষ্ট মানে জায়গা পৌঁছতে যখন না পারে,
তখন আইনের নিরিখে সেই সেই বিবাদটাকে হচ্ছে নিষ্পত্তি করতে হয়, এবং সেই অধিকারটা হচ্ছে বিচার ব্যবস্থাকে দেওয়া হয়েছে আমাদের সংবিধান অনুযায়ী। এবং এই যে একটা প্রচেষ্টা, মানে আমাদের যেটা ফ্যাসিবাদী হচ্ছে দৃষ্টিভঙ্গি, তো হচ্ছে পরিকাঠামো নিয়ে খেলা করে, তারা পরিকাঠামো হচ্ছে মৌলিক চরিত্রগুলোকে হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করে। এবং বিচার বিভাগীয় দায়িত্ব হচ্ছে যখন আপনি প্রশাসনকে দেবেন, তখন আপনি হচ্ছেন অলরেডি হচ্ছে সংবিধানকে হচ্ছে মানে ডিহাইড্রেট করছে, মানে তার মধ্যে থেকে রস বের করে দিচ্ছে। ভারতবর্ষের যে আমাদের পরিকাঠামো, তাকে হচ্ছে মানে যে যে লিভিং একটা কান্ট্রি আছে, সেই লিভিং কান্ট্রির যে প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপাল সঙ্গে খেলা শুরু করেছেন। এটা হচ্ছে কৃষি আইনের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্টভাবে তার বহিঃপ্রকাশ ঘটেছে। একদম তাই। আর আরেকটা জালাল, ব্যাপার হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ আমলাদের কাছে দেবে বলা হচ্ছে যে মানে আমলারাই এটাকে ডিসপিউটটাকে মেটাবেন, তারপরে যদি প্রয়োজন হয় আইনের কাছে যাবে। এখন এই আমলাদের আগে একটা ভারতবর্ষে সিভিল সার্ভেন্ট যারা ছিল তাদের একটা প্রচ্ছন্ন একটা পরিষ্কার ইমেজ ছিল, তাদের যে শিক্ষা ব্যবস্থা এবং তাদের সবকিছু, সেই ব্যবস্থাটাই তো এখন পলিউটেড হয়ে গেছে। এখন আমাদের যারা সিভিল সার্ভেন্টদের যারা ব্যবস্থাটা যেটা হচ্ছে, তার মধ্যে এত পলিটিসাইজেশন হয়ে গেছে। এবং বিশেষত যেটা ডক্টর হালিম বললেন, যে ফ্যাসিবাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এস্টাবলিশড যে ইনস্টিটিউশনগুলো, যেগুলো টেনেটস অফ ডেমোক্রেসি, টেনেটস অফ মানে হিউম্যান ভ্যালিউজ, তারা তার চরিত্রগুলোকে পাল্টে দেয়। তেমনি একটা বড় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেটারই একটা ফাইনাল বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা যান, দেশের শ্রেষ্ঠ ব্রেন যেটা, সেটা আইএএস এ যাচ্ছে, সেটাই তো পলিউটেড হয়ে গেছে এখন। হ্যাঁ, যেটা হচ্ছে দেখবেন ফ্যাসিবাদের আরেকটা যেটা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে মানবাধিকারকে একদম গুরুত্ব না দেয়া এবং মানবাধিকারকে প্রতি মুহূর্তে লঙ্ঘন করা ফ্যাসিবাদের আরেকটা লক্ষণ। তো এই যে আমি যেটা বললাম, দেখুন আমাদের দেশে ইউএপি এর মতো একটা এইরকম কালা কানুন যে একেবারে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং সেখানে 2 বছর পর্যন্ত বিনা বিচারে তাকে জেলে আটকে রাখতে পারবে এবং সে কোনো রকম কোনো আদালতের দ্বারস্থ হতে পারবে না। তো এইরকম একটা ভয়ঙ্কর আইন যে আমাদের দেশে মানে বাস্তবায়িত করা হলো, এবং এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। ঠিক একইভাবে বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং এর যে সুযোগটা থাকছে, যেটা চুক্তিভিত্তিক চাষ, এখানেও বলা হচ্ছে যে ওই আদালতে যেতে পারবে না। অর্থাৎ, এবং আপনি ভেবে দেখুন, একটা যদি কোনো গরিব চাষি বা ছোট বা মাঝারি চাষি হয়, সে ওই কর্পোরেট সেক্টরের বিরুদ্ধে কি আদালতে যেতে পারতো না। তবুও তার একটা সুযোগ থাকতো, কিন্তু সেই সুযোগটুকুও দেওয়া হচ্ছে না। অর্থাৎ ন্যূনতম যে মানবাধিকারটুকু, সেটুকুও এই আইনের মধ্যে দিয়ে লঙ্ঘিত হচ্ছে। তারপরে যেমন দেখুন ফিল্ম সেন্সর বোর্ড, ফিল্ম সোসাইটি, তারপরে চিলড্রেন ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ফিল্ম সার্ভিসেস, ফিল্মস ডিভিশন, সব কটাকে একসঙ্গে নিয়ে এসে ওরা একটা ফিল্মস কি একটা কর্পোরেশন করছে তার আন্ডারে। কেন? প্রত্যেকটা জিনিস একটা ফিল্ম সেন্সর বোর্ড, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিলড্রেন্স ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারপর ফিল্মস ডিভিশনের ঐতিহ্য, কতদিনের ঐতিহ্য, সব কিছুকে নিয়েছে যাতে একটা জায়গা থেকে সব ওরা কন্ট্রোল করতে পারে। আজকে আমাদের এখানে র আছে, সিবিআই আছে, সিআইডি আছে, আছে, সব কিছুকে সুপারসিড করে ওরা একটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তৈরি করলো। আর সে এনআইএ এর মানে বিচারের ক্ষমতা হচ্ছে বেচারা 83 বছরের স্ট্যান স্বামী, তিনি অ্যালজাইমারে আক্রান্ত, তিনি একটি খেতে পারেন না, তিনি একটি সিপার চেয়েছিলেন, সেইটা দেওয়া হবে কি হবে না জন্য এই বদমাইশরা 20 দিন সময় চাইল। হ্যাঁ, এইটা হচ্ছে মানে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন মানবাধিকার। আসলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যেটা আমরা বুঝলাম, যে আমরা প্রথম শুরু করেছিলাম যে এই ফ্যাসিবাদের টোটালিটেরিয়ান একটা রূপ বা অথরিটেরিয়ানিজম, আমরা প্রায় সেই দিকে পৌঁছে গেছি। কিন্তু সকলের কাছে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও সবাইকে বলবো, ছোট ছোট জায়গায় ছোট ছোট ভাবে
প্রতিবাদ সংগঠিত করুন। আর একটা কথা বলি নীলাঞ্জনা, একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমরা তো বলি যে আমাদের পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, এবং এই ফ্যাসিস্টরা কিন্তু গণতন্ত্রকেই হাতিয়ার করে, গণতন্ত্রের মধ্যে দিয়ে তারা ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করে। এবং সেখানে বিশ্বনাথবাবু একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এরা নির্বাচনে কারচুপি করতেও কিন্তু পিছপা হয় না, এবং তার বহু বহু ঘটনা আমরা আমাদের দেশেও দেখেছি। ফলে এই যে গণতন্ত্রের মধ্যে দিয়ে ফলে লোকে কিন্তু বলবে, মানে অন্তত তত্ত্বগতভাবে বলবে, কারণ আমাদের দেশে তো গণতন্ত্র রয়েছে, গণতন্ত্রকে ব্যবহার করে আসলে ফ্যাসিবাদের পথটাকে এরা ক্রমশ মসৃণ করছে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আরেকটা মেথড। হ্যাঁ, আমরা তো অনেকগুলো ইতিহাসে দেখেছি, এটাও একটা মেথড। এটা আস্তে আস্তে এস্টাবলিশড হচ্ছে যে ডেমোক্রেটিক সমস্ত অস্ত্রগুলোকে ইউজ করে ফ্যাসিজমকে এস্টাবলিশ করা হচ্ছে। কিন্তু সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি মানে সব ভাবতে চাই যে একদিন এই কোভিডের সমস্যাটা মিটে যাবে খুব শিগগিরই, এবং আমরা সবাই রাস্তায় নেমে খোলা জায়গায় সকলের কাছে, সমস্ত মানুষের কাছে পৌঁছে আপনাদের এই ভীষণ ভীষণ মূল্যবান বক্তব্যগুলো পৌঁছে দিতে পারবো। সেই দিনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠান শেষ করছি আমি। নমস্কার। আমি শেষের আগে খালি একটি কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে মানে আমরা তো মানে শিল্প সাহিত্য এবং কবিতা এর সঙ্গে যুক্ত হয়ে আছি। আমি এই কোভিডের সময় এটাকে আরো ভালো করে পড়েছি। একটি কবিতা আমি পড়েছিলাম, একটি দীর্ঘ কবিতা, নাট্য কবিতা। সেইটা আমি, অনেকেই হয়তো পড়েননি, অনেকে আবার পড়েওছেন, বিখ্যাত কবিতা। আমি এই কৃষি আন্দোলনের ক্ষেত্রে বিশেষভাবে, আমি খালি নামটি বলে দিচ্ছি, সবাই একটু পড়বেন। বাংলাদেশের শহীদ শামসুল হক নুরুল দিনের সারা জীবন বলে একটি অসাধারণ কাব্যনাট্য লিখেছিলেন। নুরুল দিন যে তার বাবাকে, তার যে বন্ডেড লেবার ছিল, তার বাবাকে সে হারিয়েছিল, খেতে বলদ ছিল না, ট্রেনেই বাবা বলদ হয়ে সেই জমি চষতে গিয়ে বাবা খেতে মরে পড়ে গেল। সেই নুরুল দিনের সারা জীবন শহীদ শামসুল হকের অসাধারণ একটি কাব্যনাট্য, মহাকাব্য। এটা একটু পড়বেন আপনারা। ধন্যবাদ। নিশ্চয়ই। নমস্কার সবাইকে। আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করল। তাই না, আগামী দিনে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই গণ আন্দোলন গড়ে তোলার স্বপ্ন নিয়ে এই অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। আকাশ ভরে যোজনায়, ধিতাং ধিতাং বলে হে মাদলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, যে কুরকুর করে চাঁদের সীমানায়। আয় রে আয়, লগন বয়ে যায়, যে কুরকুর করে চাঁদের সীমানায়। সারুল বনজাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। সারুল বনজাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিদায় এমন জীবন বৃথা যায়। দিনাক না দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিদায় এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা।